দেখ স্ট্রাকচার অফ অ্যাটম, ঠিক আছে। তো এখানে কি বলছে, অ্যাটম অ্যান্ড মলিকিউলস আর দ্য ফান্ডামেন্টাল বিল্ডিং অফ ব্লক অফ ম্যাটার। তো সিম্পলি এটা মাথায় রাখবি, অ্যাটম আর মলিকিউল এটা হচ্ছে ফান্ডামেন্টাল বিল্ডিং অফ ব্লক অফ ম্যাটার। একটা ম্যাটার মানে তৈরি অ্যাটম আর মলিকিউল দিয়ে, এত আগেই জানিস, এগুলো আগে পড়েছি, ঠিক আছে। ওকে, এর আগে তো পড়েছি যে মলিকিউলস আর ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল অফ এ সাবস্টেন্স। তো একটা সাবস্টেন্সের সব থেকে স্মলেস্ট পার্টিকেল কি, মলিকিউল। মলিকিউল কী দিয়ে তৈরি, দুটো বা তার বেশি অ্যাটম দিয়ে মলিকিউল তৈরি। আর মলিকিউল তোর হচ্ছে কেমিক্যালি বন্ডেড হয়, বুঝতে পারলি। তাহলে মলিকিউল কী দিয়ে তৈরি, দুই বা তার বেশি অ্যাটমস দিয়ে তৈরি, আর যেটা কেমিক্যালি বন্ডেড হয়। তার মানে অ্যাটম অ্যান্ড মলিকিউলস এগুলো তোর হচ্ছে ম্যাটার, ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। যেমন তোর হচ্ছে সেল আমাদের শরীরে একদম সব থেকে ছোটো অংশ, ঠিক আছে। সেলের পর কী আছে, সেলের পর বাদবাকি যা তৈরি হয় অর্গান, ঠিক আছে। তো তেমনি তোর হচ্ছে সব থেকে ছোটো পার্ট হচ্ছে অ্যাটম বা মলিকুলস অফ দ্য স্মলেস্ট পার্টিকেল অফ এ সাবস্টেন্স। একটা সাবস্টেন্সের সব থেকে স্মলেস্ট পার্টিকেল মলিকুলস, আর মলিকুলস দুই বা তার বেশি অ্যাটম দিয়ে তৈরি, যেটা কেমিক্যালি বন্ডেড হয়। নেক্সট হচ্ছে হোয়াট মেক্স অ্যাটম অফ ওয়ান এলিমেন্ট ডিফারেন্ট ফ্রম দ্য অ্যাটম অফ আনাদার এলিমেন্ট। মানে এখানে বলছে একটা এলিমেন্টের অ্যাটম থেকে আরেকটা এলিমেন্টের অ্যাটম কীভাবে ডিফারেন্ট হয়। আর দ্য অ্যাটম রিয়েলি তোর যে ইন্ডিভিজিবল, সত্যি কি এটা ইন্ডিভিজুয়াল, যেটা প্রপোজ বাই ডাল্টন। আর দেয়ার স্মলার কনস্টিটিউন্ট ইনসাইড দ্য অ্যাটম। তো অ্যাটমের মধ্যে কি আরও ছোটো ছোটো স্মলার কনস্টিটিউন্ট আছে, তো এটা সম্বন্ধে। তো প্রথম কোশ্চেন হচ্ছে একটা এলিমেন্টের অ্যাটম আর একটা এলিমেন্টের অ্যাটমের থেকে কি ডিফারেন্ট হয়, সেটা ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন কি তোর যে অ্যাটম কি রিয়ালি ডিভাইজিবল হয়, যেটা ডাল্টন প্রপোজ করেছে। তবে আর দেয়ার স্মলার কনস্টিটিউন্ট ইনসাইড দ্য অ্যাটম। তো অ্যাটমের মধ্যে কি ছোটো ছোটো কনস্টিটিউন্ট থাকে, সেটা এখানে বলেছে। তো উই উইল লার্ন অ্যাবাউট সাব অ্যাটমিক পার্টিকেলস অ্যান্ড দ্য ভ্যারিয়াস মডেলস দ্যাট হ্যাভ বিন প্রপোজ টু এক্সপ্লেন হাউ দিস পার্টিকেলস আর অ্যারেঞ্জ উইদিন দ্য অ্যাটম, ঠিক আছে। তো অ্যাটমের মধ্যে মাথায় রাখবি তোর যে সাব অ্যাটমিক পার্টিকেলস থাকে, ঠিক আছে। তো আমরা জানতাম যে অ্যাটমস তোর যে সব থেকে ছোটো হয়, এটা ইন্ডিভিজুয়াল হয়, কিন্তু অ্যাটমসের মধ্যেও তোমার যে সাব অ্যাটমিক পার্টিকেল থাকে। 19th সেঞ্চুরি তোর হচ্ছে 19th century revealed that structure of atom as well as to explain its important properties. তো অ্যাটমের যে স্ট্রাকচার এটা 19শ শতাব্দীতে জানা যায় এবং এর ইম্পর্টেন্স। এখানে কি বলেছে দেখ, এখানে ওয়ান অফ দ্য ফার্স্ট ইন্ডিকেশন দ্যাট অ্যাটমস তোর যে আর নট ইন্ডিভিজুয়াল। ওয়ান অফ দ্য ফার্স্ট ইন্ডিকেশন যে তোর যে অ্যাটম আর নট ইনডিভাইজিবল, মানে অ্যাটম ডিভাইজিবল নয়, কাউন্টস ফ্রম দ্য স্টার্টিং অফ স্ট্যাটিক ইলেকট্রিসিটি, ঠিক আছে। তো স্ট্যাটিক ইলেকট্রিসিটিটাকে স্টাডি করে অ্যান্ড দ্য কন্ডিশন আন্ডার হুইচ ইলেকট্রিসিটি কন্ডাক্টেড বাই ডিফারেন্ট সাবস্টেন্সেস, ঠিক আছে। তো ডিফারেন্ট সাবস্টেন্সের ওপর যে ইলেকট্রিসিটি কন্ডাক্ট হয় সেগুলোকে স্টাডি করে, বা স্ট্যাটিক ইলেকট্রিসিটিকে স্টাডি করে বোঝা যায় যে অ্যাটম তোর হচ্ছে ইনডিভাইজিবল। দাঁড়া, অ্যাটমস আর নট ইনডিভাইজিবল, মানে অ্যাটমস তোর হচ্ছে ডিভাইজিবল হয় না, সরি। তাহলে কী জেনে, এটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি জেনে। এবার চার্জেস পার্টিকেল অফ ম্যাটার সম্পর্কে দেখ, এখানে বলছে ফ্রম দিস অ্যাক্টিভিটিস উই ক্যান কনক্লুড দ্যাট দ্য রাবিং টু অবজেক্টস টুগেদার দে ক্যান বিকাম ইলেকট্রিসিটি চার্জ। হোয়াট ডাজ দিস চার্জ কাম ফ্রম, মানে এই চার্জ কোথা থেকে আসে। দিস কোয়েশ্চেন ক্যান বি অ্যান্সার বাই নোয়িং দ্যাট অ্যান অ্যাটম ইজ ডিভাইজিবল, ঠিক আছে। তো ডিভাইজিবল অ্যান্ড কনসিস্ট এ চার্জ পার্টিকেল। তো অ্যাটমের মধ্যেও চার্জ পার্টিকেল আছে, ঠিক আছে। দেখ একটু ভুল হয়েছে, একটু মিস্টেক হয়েছে এখানে। দেখ প্রথমে আমরা কী কী পড়লাম। ফার্স্ট আমরা পড়লাম যে অ্যাটমস আর মলিকুলস আর দ্য ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক অফ ম্যাটার, ঠিক আছে। যে একটা ম্যাটারের তোর হচ্ছে ফান্ডামেন্টাল বিল্ডিং যেটা তোর হচ্ছে কি, অ্যাটম আর মলিকুলস। তাহলে অ্যাটম আর মলিকুলস কি, এটা হচ্ছে ফান্ডামেন্টাল বিল্ডিং অফ ব্লক অফ ম্যাটার, ঠিক আছে। এটা সম্বন্ধে জেনেছি। এবার কোয়েশ্চেন দিয়েছে হোয়াট মেক্স দ্য অ্যাটম অফ ওয়ান এলিমেন্ট ডিফারেন্ট ফ্রম দ্য অ্যাটম অফ অ্যানাদার এলিমেন্ট। মানে একটা এলিমেন্টের অ্যাটম থেকে অন্য আরেকটা এলিমেন্টের অ্যাটম, তার মানে কোনটা ডিফারেন্স হয়, কীভাবে ডিফারেন্স করা যাবে। অ্যাটম সত্যি কি ইনডিভাইজিবল, অ্যাটমকে সত্যি কি ভাঙা যায় না, যেটা ডাল্টন দিয়েছিল। তো
অ্যাটম কি সত্যি তোর হচ্ছে সব থেকে স্মলার পার্টিকেল কনস্টিটিউট ইনসাইড দ্য অ্যাটম। তারপর আর দেয়ার স্মলার কনস্টিটিউট আছে ইনসাইড দ্য অ্যাটম। তো অ্যাটমের মধ্যে কি অ্যাটমের ইনসাইডের মধ্যে কি স্মলার কনস্টিটিউট আছে? তো এগুলো সম্বন্ধে কোশ্চেন করছে। তো 19th সেঞ্চুরিতে তোমার হচ্ছে একটা স্টাডি করা হয়েছিল যেটা কি স্ট্যাটিক ইলেকট্রিসিটি। তো এই স্টাডির মাধ্যমে জানা যায় যে তোমার হচ্ছে অ্যাটমস আর নট ইনডিভাইজিবল, মানে তার মানে কি অ্যাটমস আর ডিভাইজিবল, অ্যাটমকে ভাঙা যায়। ইনডিভাইজিবল মানে হচ্ছে যেটা দ্যাট নট বি ডিভাইজিবল, মানে নট ইনডিভাইজিবল তার মানে হচ্ছে ডিভাইজিবল। মানে তাহলে 19th সেঞ্চুরি একটা স্টাডি করা হয়েছিল যেটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। এই স্টাডির মাধ্যমে জানা যায় যে হ্যাঁ অ্যাটমকেও ভাঙা যায়। এতদিন জানছিলাম যে অ্যাটম সব থেকে ছোটো পার্টিকেলস, ওকে ভাঙা যায় না, তো অ্যাটমকেও ভাঙা যায়, যেটা 19th সেঞ্চুরিতে স্ট্যাটিক ইলেকট্রিসিটি থেকে জানা ছিল। আর জন ডাল্টন বলেছিল অ্যাটম আর নট ডিভাইজিবল, এটা বলেছিল জন ডাল্টন। ঠিক আছে, তো এখানে দেখ কি বলেছে। এখানে বলেছে ফ্রম দিস অ্যাক্টিভিটি ক্যান উই কনক্লুড দ্যাট অন রাবিং টু অবজেক্ট টুগেদার দে ক্যান বিকাম ইলেকট্রিসিটি চার্জ। হোয়ার ডাজ দিস চার্জ কাম ফ্রম, কোথা থেকে আসলো? এই কোশ্চেনটা ক্যান বি অ্যান্সার বাই নোয়িং দ্যাট অ্যান অ্যাটম ইজ ডিভাইজিবল অ্যান্ড কনসিস্ট অফ চার্জ পার্টিকেল। তাহলে এখান থেকে বোঝা গেল যে অ্যাটম মানে দুটো অবজেক্টকে ঘষলে চার্জ তৈরি হয়। তাহলে চার্জটা কোথা থেকে আসলো? অ্যাটম যদি ডিভাইজিবল না হয় ওর ভেতর থেকে, তো তাহলে চার্জ কী করে আসলো? তো এই কোশ্চেনের অ্যান্সার থেকে জানা যায় যে অ্যাটম ডিভাইজিবল, এটা তোর হচ্ছে চার্জ পার্টিকেল দিয়ে তৈরি। বুঝতে পারলি ব্যাপারটা? তারপর ম্যানি সায়েন্টিস্ট তোর হচ্ছে কন্ট্রিবিউটেড ইন রিভিলিং দ্য প্রেজেন্স অফ চার্জ পার্টিকেল ইন অ্যান অ্যাটম। ঠিক আছে, তো অ্যাটমের তোর হচ্ছে চার্জ পার্টিকেলের প্রেজেন্স সম্পর্কে প্রচুর মেনি সায়েন্টিস্ট কন্ট্রিবিউট করেছে। তো ইট ওয়াজ নোন বাই 19th সেঞ্চুরি। ঠিক আছে, 19th সেঞ্চুরিতে কী জানা যায় যে অ্যাটমস ওয়াজ ইনডিভাইজিবল পার্ট, মানে অ্যাটম তোর হচ্ছে ডিভাইজিবল। তাহলে ইট ওয়াজ নোন দ্যাট 19th সেঞ্চুরি দ্যাট অ্যাটম ওয়াজ ইনডিভাইজিবল পার্ট বাট কনসিডার্ড অ্যাট লিস্ট ওয়ান সাবঅ্যাটমিক পার্টিকেল। তো 19th সেঞ্চুরিতে কী জানা যায়? 19th সেঞ্চুরিতে জানা যায় যে অ্যাটম ওয়াজ ইনডিভাইজিবল, মানে অ্যাটমকে তোর হচ্ছে ভাঙা যায় না ঠিক, কিন্তু এর মধ্যে ওয়ান সাবঅ্যাটমিক পার্টিকেল তো আছেই। দ্য ইলেকট্রন তোর হচ্ছে আইডেন্টিফাইড জে থমসন। ঠিক আছে, তো 19th সেঞ্চুরিতে আবার ভালো করে প্রুভ করা হলো যে অ্যাটম তোর হচ্ছে কি সত্যিই ইনডিভাইজিবল, মানে অ্যাটমকে ভাঙা যায় না, কিন্তু এর মধ্যে একটা সাব অ্যাটমিক পার্টিকেল আছে যেটা তোর হচ্ছে কী বলেছে জে থমসন, কি সেটা হচ্ছে ইলেকট্রন। ইভেন বিফোর দ্য ইলেকট্রন ওয়াজ আইডেন্টিফাইড, মানে ইলেকট্রন আবিষ্কার করার আগে গোল্ডস্টিন 1886 সালে ডিসকভার করেছে দ্য প্রেজেন্স অফ নিউ রেডিয়েশন in a gas discharge called তোর হচ্ছে Canard ray. This ray were positively charged radiation which ultimately lead to the discovery of another subatomic particle. This subatomic particle had a charge equal in magnitude but opposite in sign to that of electron. Its mass was approximately 2000 times as that of electron. It was given the name of proton. ঠিক আছে, in general electron is presented minus e electron proton p plus. The mass of proton is taken 1 unit and its charge plus 1. The mass of an electron is considered to be negligible. Its charge is minus 1. এখানে কি বলছে, from these activities can we conclude that the rubbing two objects together they become electrically charged. তো এই অ্যাক্টিভিটিস থেকে এটা কি বোঝা যায় যে দুটো অবজেক্টকে যদি রাবিং মানে ঘষা হয় তাহলে সেটা ইলেকট্রিক্যালি চার্জ হবে। হোয়ার ডাজ দিস চার্জ কাম ফ্রম, তাহলে এই চার্জটা কোথা থেকে আসলো? দিস কোয়েশ্চেন ক্যান বি অ্যান্সার বাই নোয়িং দ্যাট অ্যান অ্যাটম ইজ ডিভাইজিবল। তাহলে অ্যাটম তোর হচ্ছে কি ডিভাইজিবল অ্যান্ড কনসিস্ট অফ চার্জ পার্টিকেলস। তাহলে এই কোয়েশ্চেনটা ক্যান বি অ্যান্সার বাই নোয়িং, মানে এটা জেনে যে অ্যাটম তোর হচ্ছে ডিভাইজিবল, বোঝা গেল, অ্যান্ড কনসিস্ট অফ চার্জ পার্টিকেলস। তো অ্যাটমের মধ্যে তোর হচ্ছে কী আছে, চার্জ পার্টিকেলস আছে, বোঝা গেল। তারপর দেখ মেনি সায়েন্টিস্ট কন্ট্রিবিউটেড ইন রিভিলিং দ্য প্রেজেন্স অফ চার্জ পার্টিকেলস ইন অ্যান অ্যাটম। ইট ওয়াজ নোন বাই 1900 সালে কি জানা যায় যে অ্যাটম ওয়াজ ইনডিভিজিবল পার্ট। তো 1900 সালে আবার অনেক তোর কিছু সায়েন্টিস্টের মধ্যে মানে
1900 সালে জানা যায় যে অ্যাটম তোর হচ্ছে ইনডিভিজিবল পার্ট, মানে অ্যাটমকে তোর হচ্ছে ভাগ করা যায় না, মানে ডিভাইড করা যায় না, বাট কন্টেন অ্যাটলিস্ট ওয়ান সাব অ্যাটমিক পার্টিকেল, মানে কিন্তু অ্যাটমের মধ্যে একটা অনলি ওয়ান সাব অ্যাটমিক পার্টিকেল আছে, যার নাম দিয়েছিল ইলেকট্রন। এটা কে দিয়েছে? জে থমসন। বোঝা গেল? ইভেন বিফোর দ্য ইলেকট্রন ওয়াজ আইডেন্টিফাইড, তাছাড়া ইলেকট্রন আবিষ্কার করার আগে 1886 সালে তোর গোল্ডস্টিন বলে একজন তোর যে সায়েন্টিস্ট, যিনি ডিসকভার করেছিল দ্য প্রেজেন্স অফ নিউ রেডিয়েশন। ঠিক আছে, মানে দ্য প্রেজেন্স অফ নিউ রেডিয়েশন। তাহলে গোল্ডস্টিন তোর হচ্ছে কি 1886 সালে কী ডিসকভার করেছিল? প্রেজেন্স অফ নিউ রেডিয়েশন ইন এ গ্যাস। তো একটা গ্যাসের মধ্যে তোর হচ্ছে কি একটা রেডিয়েশন সম্পর্কে ডিসকভার করেছিল। তো মাথায় রাখবি গোল্ডস্টিন 1886 সালে ডিসকভার করেছিল দ্য প্রেজেন্স অফ নিউ রেডিয়েশন ইন এ গ্যাস, তো হচ্ছে ডিসচার্জ। তো গ্যাস যেটা ডিসচার্জ হয় তার মধ্যে নিউ রেডিয়েশন ডিসকভার হয়েছিল। কল দেম তোর হচ্ছে ক্যানাল রে, যাকে বলা হয়। তাহলে সিম্পলি মাথায় রাখবি তোর হচ্ছে গোল্ডস্টিন 1886 সালে তোর হচ্ছে ডিসকভার করেছিল একটা নতুন রেডিয়েশন, যেটা হচ্ছে ইন এ গ্যাস ডিসচার্জ, একটা গ্যাসের মধ্যে। ঠিক আছে, যেটাকে তোর হচ্ছে ক্যানাল রে বলা হয়। দিস রে তোর হচ্ছে আর পজিটিভলি চার্জ রেডিয়েশন। তো এই রেটা তোর হচ্ছে পজিটিভিটি চার্জ রেডিয়েশন which ultimately led to the discovery of another subatomic particle। তাহলে যার মাধ্যমে বোঝা যায় যে আবার তার মধ্যেও আরও একটা তোর হচ্ছে অ্যানাদার সাব অ্যাটমিক পার্টিকেল আছে। তাহলে বোঝা গেল? তাহলে সিম্পলি এখানে কোয়েশ্চেন আসবে যে গোল্ডস্টিন 1886 সালে কে গোল্ডস্টিন একটা তোর হচ্ছে একটা নতুন রেডিয়েশন করেছিল, কার মধ্যে? ইন এ গ্যাস ডিসচার্জের মধ্যে, যেটা হচ্ছে ক্যানাল রে। তো ক্যানাল রে ডিসচার্জ কে করেছিল? 1886 সালে গোল্ডস্টিন। এই রে তোর হচ্ছে কি, এই রে আর পজিটিভলি চার্জ রেডিয়েশন, এই রে এর মধ্যে যে এটা আছে সেটা পজিটিভলি চার্জ রেডিয়েশন which ultimately led to the discovery of another subatomic particle। তাহলে আরেকটা সাবঅ্যাটমিক পার্টিকেলের ডিসকভারি দেয়। This subatomic particle had a charge equal in magnitude but opposite in signs। তাহলে এর মধ্যে যে সাবঅ্যাটমিক পার্টিকেলের চার্জটা সেটা ম্যাগনিটিউড সেম হবে, কিন্তু সাইন অপোজিট হবে, সাইন অপোজিট অফ ইলেকট্রন। ইট মাস তোর হচ্ছে approximately 2000 times as that of electron। তো ইলেকট্রনের প্রায় 2000 গুণ হয় এর মাস। ঠিক আছে, বাট ম্যাগনিটিউড এক হয়। ইট ওয়াজ গিভেন বাই দ্য নেম প্রোটন। ঠিক আছে, তাহলে দেখ এর আগে জানা গেছিলো যে অ্যাটমের মধ্যে একটা সাব অ্যাটমিক পার্টিকেল আছে 1900 সালে, যেটা যে থমসন বলেছে যে অ্যাটমের মধ্যে একটা সাব অ্যাটমিক পার্টিকেল আছে যেটা ইলেকট্রন, যার নেগেটিভ সাইন। ঠিক আছে, আবার এটাও বলেছিল যে অ্যাটম তোমার হচ্ছে কি ইনডিভাইজিবল। আবার এটাও বলেছিল অ্যাটম ডিভাইজিবল নয়, কিন্তু একটা সাবঅ্যাটমিক পার্টিকেল আছে যেটা হচ্ছে ইলেকট্রন, এটা বলেছিল জে থমসন। আবার গোল্ডস্টিন 1886 সালে তোমার হচ্ছে কী আবিষ্কার করলো? তোমার হচ্ছে প্রোটনের আবিষ্কার করলো। ঠিক আছে, কি ক্যানাল রে এক্সপেরিমেন্টের মাধ্যমে। ঠিক আছে, আবার বললো কি যে এটা পজিটিভ সাইন্স, ঠিক আছে, অপোজিট টু নেগেটিভ, অ্যান্ড এর মাস 2000 গুণ হয় ইলেকট্রনের। ঠিক আছে, ইন জেনারেল তোর হচ্ছে এখানে কী বলেছে? ইলেকট্রন ইজ রিপ্রেজেন্টেড মাইনাস ই দিয়ে, আর প্রোটন তোর হচ্ছে পি প্লাস পি দিয়ে। দ্য মাস অফ প্রোটন ইজ টেকেন অ্যাজ আ 1 ইউনিট অ্যান্ড ইটস চার্জ অ্যাজ +1। ঠিক আছে, তো মাথায় রাখবি প্রোটনের চার্জ কী হয়? +1 হয়। ঠিক আছে, এটা কোশ্চেন ছিল ওখানে। তাহলে হচ্ছে দ্য মাস অফ প্রোটন টেক অ্যাজ 1 ইউনিট আর ইটস চার্জ +1। দ্য মাস অফ ইলেকট্রন ইজ কনসিডার নেগলিজিবল, ইটস চার্জ -1। তাহলে ইলেকট্রনে কী হবে? ইলেকট্রনের চার্জ -1 হবে। বোঝা গেল? ইলেকট্রনের চার্জ। ওকে, দেখ এখানে কী বলেছে? ইট সিম দ্যাট অ্যান অ্যাটম ওয়াজ কম্পোজড অফ তোর হচ্ছে কি প্রোটন অ্যান্ড ইলেকট্রন। তাহলে তার মানে এবার কি দাঁড়ালো যে অ্যাটম তোর হচ্ছে কী দিয়ে তৈরি? প্রোটন অ্যান্ড ইলেকট্রন দিয়ে, অ্যান্ড মিউচুয়ালি ব্যালেন্সিং দেয়ার চার্জ। অ্যান্ড ইট অলসো অ্যাপিয়ার দ্যাট দ্য প্রোটন ওয়ার ইন ইন্টেরিয়র অফ দ্য অ্যাটম। অ্যাটমের মধ্যে তোর হচ্ছে ভেতরে কে থাকে? প্রোটন থাকে। ঠিক আছে, অ্যান্ড হোয়ারিয়াস ইলেকট্রন কুড ইজিলি রিমুভ অফ বাট নট প্রোটন। যেখানে ইলেকট্রন এখান থেকে সরে যেতে পারে কিন্তু প্রোটন সরবে না। নাও বিগ কোয়েশ্চেন ওয়াজ হোয়াট সর্ট অফ স্ট্রাকচার ডিজ দিস পার্টিকেল অ্যান্ড অ্যাটম ফর্ম, মানে অ্যাটমের স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কেমন? ঠিক আছে,
এবার স্ট্রাকচার অফ অ্যাটম সম্বন্ধে জানা যাবে। দেখ এখানে তোর হচ্ছে স্ট্রাকচার অফ অ্যাটমের স্ট্রাকচার। উই হ্যাভ লার্ন দ্যাট তোর হচ্ছে ডাল্টন অ্যাটমিক থিওরি ইন চ্যাপ্টার 3 হুইচ সাজেস্টেড দ্যাট দ্য অ্যাটম ইজ ইনডিভাইজেবল। ঠিক আছে, তো ডাল্টন বলেছিল অ্যাটম ইনডিভাইজেবল অ্যান্ড ইনডেস্ট্রাক্টিবল, যেটা ডিভাইডও করা যায় না, ধ্বংস করা যায় না। বাট দ্য ডিসকভারি অফ টু ফান্ডামেন্টাল পার্টিকেলস ইলেকট্রন অ্যান্ড প্রোটন, মানে যখনই ইলেকট্রন প্রোটন ডিসকভার হলো ইনসাইড দ্য অ্যাটম লেট দ্য ফেলার অফ দিস অ্যাসপেক্ট ডাল্টন অ্যাটমিক থিওরি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে ডাল্টন বলেছিল অ্যাটমকে তোর হচ্ছে ডিভাইড করা যায় না এবং ধ্বংস করা যায় না। ঠিক আছে, কিন্তু যখনই তোর হচ্ছে দুটো পার্টিকেল পাওয়া গেল অ্যাটমের মধ্যে, কী একটা ইলেকট্রন অ্যান্ড প্রোটন, তখনই তোমার হচ্ছে ডাল্টন থিওরি তোমার কী হয়ে গেল, ফেল হয়ে গেল। ফেলিউর অফ ডাল্টন থিওরি। ঠিক আছে, ফেলিউর অফ দিস অ্যাসপেক্ট অফ ডাল্টন থিওরি, ফেলিউর। It was then considered the necessary to know how electron and proton are arranged within an atom. ঠিক আছে, তো কীভাবে তোর ইলেকট্রন প্রোটন তোর হচ্ছে অ্যারেঞ্জ হয়। ফর এক্সপ্লেনিং দিস মেনি সায়েন্টিস্ট প্রপোজ ভেরিয়াস অ্যাটমিক মডেল। ঠিক আছে, জে থমসন ওয়াজ দ্য ফার্স্ট টু প্রপোজ এ মডেল ফর দ্য স্ট্রাকচার অফ অ্যাটম। ঠিক আছে, তাহলে কী বলেছে দেখ, জে থমসন ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান টু প্রপোজ এ মডেল ফর দ্য স্ট্রাকচার অফ অ্যান অ্যাটম। তো অ্যাটমের তো হচ্ছে স্ট্রাকচারটা কে দিয়েছে, তো হচ্ছে জে থমসন। তো জে থমসন প্রথম স্ট্রাকচার দিয়েছিল অ্যাটমের। ঠিক আছে, এবার থমসন মডেল অফ অ্যাটম সম্পর্কে জানবো। একটা কাজ, থমসন মডেল। তো এখানে কী বলছে দেখ, থমসন প্রপোজ দ্য মডেল অফ অ্যান অ্যাটম টু বি সিমিলার টু দ্যাট অফ ক্রিসমাস পুডিং। ঠিক আছে, তাহলে সিম্পলি মাথায় রাখবি যে থমসনের মডেলটা এটা কিসের মতো স্ট্রাকচার, এটা হচ্ছে ক্রিসমাস পুডিংয়ের মতো। তো এটাই কোশ্চেন দেয় যে ক্রিসমাস পুডিং কে দিয়েছিল, এটা জে থমসন দিয়েছিল। তো আবার পড়ছি, থমসন প্রপোজ দ্য মডেল অফ অ্যান অ্যাটম টু বি সিমিলার টু দ্যাট অফ এ ক্রিসমাস পুডিং। ঠিক আছে, এবার কি বলেছিল দিয়ে দেখ, এখানে দ্য ইলেকট্রন ইন এ স্পিয়ার অফ পজিটিভলি চার্জ। তো থমসন মডেলের মাধ্যমে বলেছিল জে থমসন বলেছিল the electron in a sphere of positively charged were like currents dry fruit in a spherical Christmas pudding. ঠিক আছে, যে থমসনের যে মডেলটা, ঠিক আছে, এটা থমসন প্রপোজ দ্য মডেল, এই মডেলটা কিসের, স্ট্রাকচারটা কিসের মতো, এটা হচ্ছে ক্রিসমাস পুডিংয়ের মতো, মানে হচ্ছে তরমুজের মতো। পুরো অংশটা তোর হচ্ছে পজিটিভ চার্জ, আর বাদ বাকি যে জায়গায় তোর হচ্ছে তরমুজের বীজ থাকে সেটাকে ইলেকট্রন বলা হচ্ছে। আর এটা দেওয়া হচ্ছে 1897 সালে। ঠিক আছে, তো দেখ এখানে কী কী বলা হয়েছে। প্রথমত যে থমসনের সম্পর্কে 1856 সালে পড়া পাচ্ছি না, 1856 থেকে তো 1856 থেকে 1940 পর্যন্ত, মানে সে বাঁচে 44, আর তোর হচ্ছে 84 বছর তোর হচ্ছে যে থমসন বাঁচেন। তিনি একজন ব্রিটিশ ফিজিক্সট। তো এখান থেকে যদিও কোশ্চেন হবে না, তো আমার মনে হবে, তো কোশ্চেন যদিও আসে যে থমসন কেমন কোথাকার ফিজিক্স ছিলেন, তিনি একজন ফিজিক্স ছিলেন, ব্রিটিশ ফিজিক্স। 1856 সালে জন্ম হয়, 1940 সালে মারা যায়, এবং 1906 সালে ফিজিক্সের জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। ঠিক আছে, এটা মাথায় রাখবি। কিসের জন্য, তো হচ্ছে ডিসকভারি অফ ইলেকট্রনের জন্য। থমসন যে মডেল সেটা কি প্রপোজ করেছিল, প্রপোজ করেছিল একটা অ্যাটম যে কনসিস্ট অফ পজিটিভলি চার্জ স্পিয়ার অ্যান্ড দ্য ইলেকট্রন আর এমবেডেড ইন ইট। তো মাথায় রাখবি অ্যাটমটা তোর হচ্ছে কি, এটা পজিটিভলি চার্জ স্পিয়ার, এর মধ্যে তোর হচ্ছে কি ইলেকট্রন আছে। ঠিক আছে, তো দেখ তোর হচ্ছে অ্যাটম তোর হচ্ছে কি পজিটিভলি চার্জ স্পিয়ার, আর এর মধ্যে ইলেকট্রন আছে। নেগেটিভ অ্যান্ড পজিটিভ চার্জ
ইকুয়াল ম্যাগনিটিউড, এই জন্য এটা তোর হচ্ছে ইলেকট্রিক্যালি নিউট্রাল হয়। ঠিক আছে, মাথায় রাখবি ইকুয়াল ইন ম্যাগনিটিউড। ঠিক আছে, আরে বাবা ঠিক আছে। इस वीडियो में हम समझेंगे रदरफोर्ड अल्फा रे स्कैटरिंग एक्सपेरिमेंट। जे थॉमसन पहले साइंटिस्ट थे जिन्होंने पहला एटॉमिक मॉडल डिस्कवर किया। इस एटॉमिक मॉडल को उन्होंने पल्म पुडिंग मॉडल नाम दिया। लेकिन इस एटॉमिक मॉडल की कुछ लिमिटेशन थी, जिसके कारण ये एटॉमिक मॉडल एटॉमिक स्ट्रक्चर को एक्सप्लेन नहीं कर पाया। अर्नेस्ट रदरफोर्ड, जो कि एक ब्रिटिश साइंटिस्ट थे, वो जे थॉमसन के इस एटॉमिक मॉडल से सहमत नहीं हुए, जिसके बाद उन्होंने एक एक्सपेरिमेंट किया। रदरफोर्ड ने इस एक्सपेरिमेंट को अल्फा रे स्कैटरिंग एक्सपेरिमेंट नाम दिया और इस एक्सपेरिमेंट की मदद से एटॉमिक स्ट्रक्चर को एक्सप्लेन किया। तो आइए इस एक्सपेरिमेंट को डिटेल में समझते हैं। एनिमेशन में हम देखते हैं कि एक रेडियो एक्टिव सोर्स को लेड ब्लॉक यानी ग्लास कंटेनर में रखा गया है। इस रेडियो एक्टिव सोर्स से अल्फा पार्टिकल्स एमिट होते हैं। एक अल्फा पार्टिकल हीलियम न्यूक्लियस के बराबर होता है, जिसमें 2 प्रोटॉन्स और 2 न्यूट्रॉन्स होते हैं। इसका मतलब एक अल्फा पार्टिकल में 4 यूनिट मास और 2 यूनिट पॉजिटिव चार्ज होता है। रेडियो एक्टिव सोर्स के आगे एक थिन गोल्ड फॉयल को रखा गया है, जिसकी थिकनेस लगभग 210 नैनोमीटर है। इस गोल्ड फॉयल के चारों तरफ जिंक सल्फाइड की स्क्रीन लगाई गई है, जिसकी मदद से अल्फा पार्टिकल्स को डिटेक्ट किया जा सकता है। गोल्ड फॉयल और रेडियो एक्टिव सोर्स के बीच में एक ग्लास स्लिट को रखा गया है, जिसकी मदद से अल्फा रे को स्ट्रेट और नैरो प्रोजेक्ट किया जा सकता है। एनिमेशन में हम देखते हैं कि जब अल्फा रे को लेड ब्लॉक से प्रोजेक्ट किया जाता है, तब अल्फा रे स्लिट से पास होते हुए गोल्ड फॉयल पे फॉल करती है। अल्फा रे में जो अल्फा पार्टिकल्स हैं, वो गोल्ड फॉयल से स्कैटर होते हैं और डिफरेंट एंगल पे डिफ्लेक्ट होते हैं। ये अल्फा पार्टिकल्स जिंक सल्फाइड स्क्रीन पर एक ब्राइट फ्लैश लाइट प्रोड्यूस करते हैं, जिसकी मदद से अल्फा पार्टिकल को डिटेक्ट किया जा सकता है। आइए अब जानते हैं इस एक्सपेरिमेंट के ऑब्जर्वेशन के बारे में। Observation of Rutherford's alpha ray scattering experiment. First observation. ज्यादातर अल्फा पार्टिकल बिना डिफ्लेक्शन के स्ट्रेट पास हो गए। Most of the fast moving alpha particles passed straight through the gold foil. Second observation. कुछ अल्फा पार्टिकल्स बहुत स्मॉल एंगल पे डिफ्लेक्ट हुए। Some of the alpha particles were deflected by the foil by small angle. Third observation. लगभग हर 12,000 पार्टिकल में से एक पार्टिकल गोल्ड फॉयल से टकरा के 180 डिग्री पे बाउंस बैक हुआ। Surprisingly, 1 out of every 12,000 particles appeared to rebound.
इन सभी ऑब्जर्वेशंस को ध्यान में रखते हुए रदरफोर्ड ने कुछ कंक्लूजन्स यानी निष्कर्ष निकाला, जो कि कुछ इस तरह है। ज्यादातर अल्फा पार्टिकल्स बिना डिफ्लेक्शन के ही गोल्ड फॉयल से पास हो गए, जिससे ये पता चलता है कि एटम का ज्यादातर हिस्सा एम्प्टी स्पेस होता है। कुछ अल्फा पार्टिकल बहुत स्मॉल एंगल पे डिफ्लेक्ट हुए, जिससे ये पता चलता है कि एटम में पॉजिटिव चार्ज यूनिफॉर्मली डिस्ट्रीब्यूट नहीं होता, बल्कि बहुत छोटे वॉल्यूम में कॉन्सेंट्रेट होता है। बहुत कम अल्फा पार्टिकल 180 डिग्री पे बाउंस बैक हुए, जिससे ये पता चलता है कि एटम में जो पॉजिटिव चार्ज पार्टिकल्स हैं वो बहुत स्मॉल वॉल्यूम ऑक्यूपाई करती हैं। इस एक्सपेरिमेंट के बेसिस पे रदरफोर्ड ने इसे एटम का न्यूक्लियर मॉडल बताया और साथ ही इसके फीचर्स को एक्सप्लेन किया, जो कि कुछ इस तरह है। इलेक्ट्रॉन्स न्यूक्लियस के अराउंड सर्कुलर पाथ पे रिवॉल्व करते हैं। एटम में जो पॉजिटिवली चार्ज सेंटर है उसे न्यूक्लियस कहते हैं, और इस पॉजिटिवली चार्ज सेंटर पे एटम का कंप्लीट मास कॉन्सेंट्रेट रहता है। न्यूक्लियस का साइज एटम के कंपैरिजन में बहुत छोटा होता है। थैंक्स फॉर वॉचिंग। अगर आपको हमारा ये वीडियो अच्छा लगा तो রাদারফোর্ড মডেল অফ অ্যান অ্যাটম, ঠিক আছে। দেখ এখানে কি বলেছে, আর্নেস্ট রাদারফোর্ড তো হচ্ছে ওয়াজ ইন্টারেস্টেড তো হচ্ছে ইন নোয়িং হাউ দ্য ইলেকট্রন আর অ্যারেঞ্জ উইদিন দ্য অ্যাটম, ঠিক আছে। তো এই যে তোর হচ্ছে থমসন যে মডেলটা দিয়েছে, তো থমসন বলে মডেলটা কিসের উপর ছিল, পুডিংয়ের উপর, মানে ওয়াটারমেলনের উপর। তো এই জিনিসটা দেখে তোর হচ্ছে রাদারফোর্ড ইন্টারেস্টেড হয়েছিল, কি জানতে ইন্টারেস্ট হয়েছিল যে ইলেকট্রন কীভাবে অ্যারেঞ্জ হয়েছে। তো সেই জন্য এটা জানার জন্য তিনি একটা এক্সপেরিমেন্ট করেছিল, যে এক্সপেরিমেন্টের মাধ্যমে কী করেছিল, তিনি একটা ফাস্ট মুভিং আলফা পার্টিকেলস যেটা কী করেছিল, একটা থিন গোল্ড ফয়েলের উপরে ফেলেছিল। একটু আগে যে ভিডিওটা দেখলাম যে এরকম একটা থিন গোল্ড ফয়েল, তো আলফা পার্টিকেল এর উপর দিয়ে তোর হচ্ছে কি স্ক্যাটার হয়েছে। তো স্ক্যাটার হয়ে কীভাবে যাচ্ছে সেটা বিস্তারিত দেখেছে, বর্ণনা করেছে। তো তিনি ইন দিস এক্সপেরিমেন্ট ফাস্ট মুভিং আলফা পার্টিকেল ওয়ার মেড টু ফল অন দ্য থিন গোল্ড ফয়েল। তো থিন গোল্ড ফয়েলের উপর, পাতলা একটা গোল্ড ফয়েলের উপর ফেলা হয়েছিল। অ্যান্ড হি সিলেক্টেড এ গোল্ড ফয়েল। তিনি গোল্ড ফয়েল কেন সিলেক্টেড করলো, কারণ হি ওয়ান্টেড, তিনি জেনেছিলেন যে একটা থিন লেয়ার, ঠিক আছে, হি ওয়ান্টেড মানে তিনি চেয়েছিলেন অ্যাজ থিন অ্যাজ লেয়ার অ্যাজ পসিবল। তিনি চেয়েছিলেন যে গোল্ড ফয়েলটা যেন খুব পাতলা হয় যতটা সম্ভব, এবং সেই গোল্ড ফয়েলটা প্রায় অ্যাবাউট 1000 টাইম থিক্স, মানে 1000 অ্যাটমস থিক, মানে যার মধ্যে একমাত্র অনলি আছে 1000 অ্যাটমস, ঠিক আছে। আলফা পার্টিকেলস আর ডাবলি চার্জ হিলিয়াম, ঠিক আছে, আয়ন, অ্যান্ড সিন্স দে হ্যাভ এ মাস অফ 4 ইউনিট, ঠিক আছে। তো আলফা পার্টিকেলের মধ্যে যদি বলা হয় কোন চার্জ থাকে, হিলিয়াম চার্জ থাকে, ঠিক আছে। ডাবলি হিলিয়াম চার্জ, দুটো হিলিয়াম থাকে, ঠিক আছে। তো মাস তো হচ্ছে দুটো কী হবে, 4 ইউনিট হবে, 2 গুণ করলে। তো আলফা পার্টিকেলস আর ডাবলি চার্জ হিলিয়াম আয়ন, ডাবলি চার্জ হিলিয়াম আয়ন, সিন্স দে হ্যাভ এ মাস অফ 4 ইউনিট অ্যান্ড দ্য ফাস্ট মুভিং আলফা পার্টিকেলস তো যে হ্যাভ এ কনসিডারেবল অ্যামাউন্ট অফ এনার্জি, ঠিক আছে। তারপরে দেখ এখানে কি বলেছে, it was expected that alpha particle would be deflected by subatomic particles in the gold atoms. তো তিনি এক্সপেক্ট করেছিল কি, ইট ওয়াজ এক্সপেক্টেড দ্যাট আলফা পার্টিকেলস যেটা উড বি ডিফ্লেক্টেড, যেটা তিনি ছাড়লেন, ঠিক আছে, গোল্ড ফয়েলের উপর ফেলবেন, সেটা কী হবে, ডিফ্লেক্টেড হবে বাই দ্য সাব অ্যাটমিক পার্টিকেলস ইন দ্য গোল্ড অ্যাটমস। তো এই গোল্ড ফয়েলের মধ্যে যে গোল্ড অ্যাটম আছে, ঠিক আছে, গোল্ড অ্যাটম আছে, তার মধ্যে সাব অ্যাটমিক পার্টিকেলসের দ্বারা সেটা ডিফ্লেক্ট হবে। তো সিন্স দ্য আলফা পার্টিকেল যখনই যেহেতু তোর যে আলফা পার্টিকেল কি আর ওয়ার মাচ হেভিয়ার দ্যান দ্য প্রোটনস, আলফা পার্টিকেল মাচ হেভিয়ার দ্যান দ্য প্রোটনস অ্যান্ড হি ডিড নট এক্সপেক্ট টু সি লার্জ ডিফ্লেকশন, ঠিক আছে।
তো এখানে কি বলছে, সিন্স যেহেতু আলফা পার্টিকেল তোর হচ্ছে মাছ হেভিয়ার দেন প্রোটন, তো প্রোটনের থেকে আলফা পার্টিকেল কী হয়, বেশি হেভিয়ার হয়, তাই হি ডিড নট এক্সপেক্ট দ্য লার্জ ডিফ্লেকশন, তিনি আশা করেনি যে এটা ডিফ্লেকশন বেশি হবে, বেশি পরিমাণ হবে। ঠিক আছে, বাট আলফা পার্টিকেল স্ক্যাটার এক্সপেরিমেন্ট গিভ টোটালি আনএক্সপেক্টেড রেজাল্ট। দাদা এক সেকেন্ড, কী হলো এখানে কেসটা? It was expected that alpha particle would be deflected by subatomic particles in the gold atom. তো গোল্ড অ্যাটমের মধ্যে যা সাব অ্যাটমিক পার্টিকেলস আছে, ঠিক আছে, তার দ্বারা কী হবে, আলফা পার্টিকেল ডিফ্লেক্টেড হবে, এটা তিনি এক্সপেক্ট করেছিল। যেহেতু সে আলফা পার্টিকেলস তোর হচ্ছে কি আর মাছ হেভিয়ার দ্যান দ্য প্রোটনস, তো প্রোটনের থেকে তোর হচ্ছে কি প্রচুর হেভিয়ার হয়, অ্যান্ড হি ডিড নট এক্সপেক্ট টু সি লার্জ ডিফ্লেকশন। ঠিক আছে, তো সে কখনোই তোর হচ্ছে এক্সপেক্ট করেনি যে লার্জ ডিফ্লেকশন হবে। ঠিক আছে, মানে এখানে কী বলতে যাচ্ছে বোঝার চেষ্টা কর। ইট ওয়াজ এক্সপেক্টেড দ্যাট আলফা পার্টিকেল উড বি ডিফ্লেক্টেড বাই দ্য সাব অ্যাটমিক পার্টিকেলস ইন দ্য গোল্ড ফয়েল, মানে গোল্ড ফয়েলের মধ্যে যে সাব অ্যাটমিক পার্টিকেলস থাকবে তার দ্বারা আলফা পার্টিকেলস ডিফ্লেক্ট হবে। যেহেতু আলফা পার্টিকেলস তোর হচ্ছে মাছ হেভিয়ার দেন দ্য প্রোটন, প্রোটনের থেকে প্রচুর ভারী হয়, অ্যান্ড হি ডিড নট এক্সপেক্ট টু সি লার্জ ডিফ্লেকশন, তিনি ভেবেছিল তোর হচ্ছে ডিফ্লেকশন তেমনভাবে হবে না, ঠিক আছে, কম হবে, মিনিমাল ডিফ্লেকশন হবে, তো সেটা তিনি ভেবেছিল, হি ডিড নট এক্সপেক্ট। দেখ আর্নেস্ট রাদারফোর্ড তোর হচ্ছে কি ইন্টারেস্টেড ছিল তোর হচ্ছে জানতে যে কেমন করে ইলেকট্রন তোর হচ্ছে অ্যারেঞ্জ হচ্ছে অ্যাটমের মধ্যে। ঠিক আছে, তার জন্য তিনি একটা এক্সপেরিমেন্ট করেছিল যেখানে তোর হচ্ছে কি ফাস্ট মুভিং আলফা পার্টিকেল তোর হচ্ছে গোল্ড ফয়েলের উপর চালিয়েছিল। ঠিক আছে, তো গোল্ড ফয়েলের উপর কোন পার্টিকেল চালিয়েছিল, আলফা পার্টিকেল, তো আলফা পার্টিকেল চালিয়ে এই এক্সপেরিমেন্টটা করেছিল, তো জানতে চেয়েছিল যে ইলেকট্রন কীভাবে অ্যারেঞ্জ হয় অ্যাটমের মধ্যে। তিনি সিলেক্ট করেছিল গোল্ড ফয়েল, কারণ সে চেয়েছিল যে গোল্ড ফয়েলটা কেন সিলেক্ট করেছিল, কারণ গোল্ড ফয়েলটা চেয়েছিল যে যাতে এটা খুব পাতলা হয়। ঠিক আছে, যতটা সম্ভব পাতলা নেয়ার, তার জন্য তিনি গোল্ড ফয়েল নিয়েছিল, গোল্ড ফয়েল ততটাই পাতলা, এবং এই গোল্ড ফয়েল প্রায় 1000 অ্যাটম থিক, প্রায় এর মধ্যে হাজারখানা অ্যাটম আছে, এবং আলফা পার্টিকেল তোর হচ্ছে কি এর মধ্যে যে হিলিয়াম আয়ন আছে সেটা হচ্ছে ডাবল চার্জ, অ্যান্ড তাই এর মধ্যে তোর হচ্ছে মাস কত, 4 ইউনিট, আলফা পার্টিকেলের যদি মাস বলা হয় 4 ইউনিট এবং ডাবল চার্জ, অ্যান্ড ফাস্ট মুভিং যে আলফা পার্টিকেলস এটা তোর হচ্ছে কনসিডারেবল অ্যামাউন্ট অফ এনার্জি হ্যাভ, এবং এর মধ্যে তোর হচ্ছে কি এনার্জি আছে, এবং তিনি আশা করেছিলেন, এক্সপেক্ট করেছিলেন যে আলফা পার্টিকেলস তোর হচ্ছে কি ডিফ্লেক্টেড হবে কি দ্বারা, সাব অ্যাটমিক পার্টিকেল অফ গোল্ড অ্যাটম ইন দ্য গোল্ডস অ্যাটম, মানে গোল্ডের মধ্যে যে অ্যাটম আছে তার সাব অ্যাটমিক পার্টিকেল দ্বারা ওই আলফা পার্টিকেলটা ডিফ্লেক্ট হবে। সিন্স যেহেতু আলফা পার্টিকেল তোর হচ্ছে কি আলফা পার্টিকেল যেটা জ্বালিয়েছিল সেটা খুব হেভিয়ার ছিল, মোর হেভিয়ার দেন প্রোটনের থেকেও ভারী ছিল, তাই সে ডিড নট এক্সপেক্ট টু সি লার্জ ডিফ্লেকশন, এবং সে আশা করেনি যে অতটাও ডিফ্লেকশন হবে, সেটা তো সে আশা করেনি। সে ভেবেছিল যে সাব অ্যাটমিক পার্টিকেল দ্বারা তোর হচ্ছে কি ডিফ্লেক্টেড হবে, বাট আলফা পার্টিকেল যেহেতু খুব প্রচুর হেভিয়ার, হি ডিড নট এক্সপেক্ট টু সি লার্জ ডিফ্লেকশন, মানে তিনি ভেবেছিল অল্প ডিফ্লেকশন হবে, বাট এতটা ডিফ্লেকশন হবে না। কেন, যেহেতু আলফা পার্টিকেলস তোর হচ্ছে কি সাব অ্যাটমিক পার্টিকেল গোল্ড অ্যাটমের থেকে তোর হচ্ছে কি গোল্ড অ্যাটমের থেকে তোর হচ্ছে আলফা পার্টিকেলস তোর গোল্ড অ্যাটম প্রোটনের থেকে প্রচুর ভারী। ঠিক আছে, তারপরে দেখ এখানে কি বলেছে, এই যেখানে ছবি দেওয়া আছে, বলেছে বাট আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট গেভ টোটালি আনএক্সপেক্টেড রেজাল্ট, এটা একটা আনএক্সপেক্টেড রেজাল্ট দিয়ে দেয়। দ্য ফলোইং অবজারভেশন অর মেড, মানে কী অবজারভেশন পাওয়া যায়, মোস্ট অফ দ্য ফাস্ট মুভিং আলফা পার্টিকেল পাস থ্রু দ্য গোল্ড ফয়েল। ঠিক আছে, তো ম্যাক্সিমামই তোর হচ্ছে কী হয়, গোল্ড ফয়েলের কাছ থেকে তোর হচ্ছে পাস হয়ে যায়, এরকমভাবে পাস হয়ে যায়। ঠিক আছে, অ্যান্ড সাম অফ দ্য আলফা পার্টিকেল তোর হচ্ছে ওয়ার ডিফ্লেক্টেড বাই দ্য ফয়েল স্মল অ্যাঙ্গেলস। ঠিক আছে, দেখ তিনি কী আশা করেছিল, তিনি আশা করেছিল যে হি ডিড নট এক্সপেক্ট টু সি লার্জ ডিফ্লেকশন, তিনি ভেবেছিল ডিফ্লেকশন হবে কিন্তু অতটাও ডিফ্লেকশন হবে না, এটা ভেবেছিল।
যেহেতু আলফা পার্টিকেল তোর হচ্ছে প্রোটনের থেকে ভারী হয়, ঠিক আছে। তো এক্সপেরিমেন্ট করার পর তিনি দেখলেন যে আলফা পার্টিকেল পাস হয়ে যাচ্ছে থ্রু গোল্ড ফয়েল। এই যে আলফা পার্টিকেলগুলো এই যে গোল্ড ফয়েল থেকে এরকমভাবে পাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। অ্যান্ড সাম অফ দ্য আলফা পার্টিকেল ওয়ার ডিফ্লেক্টেড বাই দ্য ফয়েল স্মল অ্যাঙ্গেল, এবং কিছু তোর হচ্ছে আলফা পার্টিকেল যেটা স্মল অ্যাঙ্গেলে ডিফ্লেক্টেড হয়েছে। সে ভেবেছিল লার্জ ডিফ্লেক্টেড হবে লার্জার, এক্সপেক্ট করেছিল, ডিড নট এক্সপেক্ট টু সি লার্জ ডিফ্লেকশন। And surprisingly তোর যে 1 out of every 12,000 particle appear to rebound, মানে এবং সবথেকে সারপ্রাইজ ব্যাপার ছিল তোর হচ্ছে 12,000-এর মধ্যে একটাই শুধুমাত্র পার্টিকেলস, একটাই মাত্র পার্টিকেলস তোর হচ্ছে কী হয়েছে রিবাউন্ড, মানে রিটার্ন এসছে 12,000-এর মধ্যে, আর কোনো পার্টিকেল তোর হচ্ছে রিটার্ন আসেনি। তো 12,000 যদি এরকম যায় তো একটাই রিটার্ন এসছে, আর বাদ বাকি তোর হচ্ছে পাশ দিয়ে সরে গেছে, না হলে কিছুটা ডিফ্লেকশন হয়েছে। তো এটা দেখেছে, ঠিক আছে। তো ইন দ্য আদার ওয়ার্ডস রাদারফোর্ড দিস রেজাল্ট ওয়াজ অলমোস্ট অ্যাজ ইনক্রেডিবল, মানে অবিশ্বাসযোগ্য ব্যাপার, অ্যাজ ইফ ইউ আর ফায়ার এ 15-inch শেল অ্যাট এ পিস অফ টিস্যু পেপার, মানে যদি তোমার হচ্ছে একটা 15 ইঞ্চি শেলকে তুমি যদি পোড়ানো যেমন একটা ব্যাপার হবে একটা টিস্যু পেপার দিয়ে, ইট কামস অ্যান্ড হিট ইউ, মানে এটা তোমার আঘাত করবে। সাপোজ একটা 15 ইঞ্চি টিস্যু পেপার দিয়ে তুই একটা বিরাট বড় বিল্ডিং, না, ইফ ইউ ফায়ার এ 15-inch শেল, মানে 15 ইঞ্চি শেল তোর যে একটা টিস্যু পেপার দিয়ে যদি পোড়াস, তো ওটা দেখে তোর হচ্ছে যেমন একটা অবাক লাগবে, ঠিক আছে, তেমনি ব্যাপারটা এটা অবাক করে দিয়েছে রাদারফোর্ডকে। প্রথমত রাদারফোর্ড 1871 থেকে 1937 সালে, তার বয়স সীমা ছিল 71 থেকে 1937। তিনি জন্মগ্রহণ করেছিল তোর হচ্ছে কি 1871 সালে 30 আগস্ট জন্মগ্রহণ করেছিল। তিনি জন্মগ্রহণ করেছেন একটা স্প্রিং গ্রুপে জন্ম। হি ওয়াজ নোন অ্যাজ দ্য ফাদার অফ নিউক্লিয়ার ফিজিক্স, ঠিক আছে। তো নিউক্লিয়ার ফিজিক্সের ফাদার ছিলেন, হি ওয়াজ দ্য ফাদার অফ নিউক্লিয়ার ফিজিক্স। হি ইজ দ্য ফেমাস ফর হিজ ওয়ার্ক অন দ্য রেডিও অ্যাক্টিভিটি, তো রেডিও অ্যাক্টিভিটির জন্য তিনি ফেমাস ছিলেন। অ্যান্ড দ্য ডিসকভারি অফ দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম, ঠিক আছে। তো নিউক্লিয়াসের ডিসকভারির জন্য তিনি ফেমাস হয়ে গেছিলেন গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টের দ্বারা। হি গট দ্য নোবেল প্রাইজ কেমিস্ট্রিতে 1908 সালে। তো 1908 সালে তিনি নোবেল প্রাইজ পায় যার জন্য। তাহলে দেখ এখানে বলেছে হি ইজ ফেমাস ফর হিজ ওয়ার্ক অন রেডিও অ্যাক্টিভিটি, তো রেডিও অ্যাক্টিভিটির জন্য তিনি ফেমাস হয়েছিলেন। আর দ্বিতীয় তিনি ডিসকভারি করেছিলেন নিউক্লিয়াস, ঠিক আছে। তো উইথ দ্য গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট হি গট নোবেল প্রাইজ ইন কেমিস্ট্রি 1908 সালে। Let us think of an activity in an open field to understand the implication of this experiment. Let a child stand in front of a wall, ঠিক আছে, with his eyes closed. Let him throw stones at the wall from a distance, ঠিক আছে। কি হবে, he will hear a sound with each stone strikes the wall. If he repeats his 10 times, he will hear the sound 10 times. But if a blind folded child were to throw stones at a barbed wire fence, most of the stones would not hit the fencing. No sound would be heard. This is because there are lots of gaps in the fence, তাই না? And following a similar reasoning, Rutherford concluded alpha particle scattering. মানে বলতে আছে যে একটা ব্লাইন্ড পারসন সাপোজ ওকে হিট করতে বলা হলো, সাপোজ এই ওয়াল, ও এখানে দাঁড়িয়ে ওকে হিট করতে বলা হলো, ও তো চোখে দেখবে না, তার বাইরে সবই চলে যাবে, ঠিক আছে। তেমনি যে চোখে দেখবে সে তো জায়গায় হিট করবে, সেটাই বলেছে। তো মোস্ট অফ দ্য স্পেস ইনসাইড দ্য অ্যাটম এমটি, মানে এখান থেকে এটাই বোঝা গেল যে অ্যাটমের মধ্যে মোস্ট অফ দ্য স্পেস ইনসাইড দ্য অ্যাটম, মানে অ্যাটমের মধ্যে যে স্পেস পুরো এমটি মানে ফাঁকা, সেই জন্য আলফা রে তোর যে পাস দিয়ে চলে যাচ্ছে। বিকজ মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল পাস থ্রু দ্য গোল্ড ফয়েল উইদাউট গেটিং ডিফ্লেক্টেড, কোনো রকম ডিফ্লেকশন হয়নি। তারপরে ভেরি ফিউ পার্টিকেলস আর ডিফ্লেক্টেড ফ্রম দেয়ার পাথ, ইন্ডিকেটিং দ্যাট পজিটিভ চার্জ অফ দ্য অ্যাটম অকুপাইজ ভেরি লিটিল স্পেস, ঠিক আছে। মানে পজিটিভ চার্জ খুব কমই আছে, যেগুলো তোর হচ্ছে কি ডিফ্লেক্টেড হয়েছে, ঠিক আছে। এ ভেরি স্মল ফ্র্যাকশন আলফা পার্টিকেল ডিফ্লেক্টেড 180 ডিগ্রি, খুবই কম
আলফা পার্টিকেল যেটা 180 ডিগ্রিতে ডিপ্লেট হয়েছে, ইন্ডিকেট দ্যাট অল দ্য পজিটিভ চার্জ অ্যান্ড মাস অফ দ্য গোল্ড অ্যাটম ওয়ার কী হচ্ছে কনসেন্ট্রেটেড ইন এ ভেরি স্মল ভলিউম উইদিন দ্য অ্যাটম। তো এখানে কী বলছে দেখ, বলছে এ ভেরি স্মল ফ্র্যাকশন অফ আলফা পার্টিকেল ডিপ্লেটেড বাই 180 ডিগ্রি। তো 180 ডিগ্রিতে খুবই অল্প সংখ্যক আলফা পার্টিকেল ডিপ্লেক্ট হয়েছে, ইন্ডিকেটিং দ্যাট অল পজিটিভ চার্জেস, ঠিক আছে, অ্যান্ড মাস অফ দ্য গোল্ড অ্যাটম ওয়ার কনসেন্ট্রেটেড ইন এ ভেরি স্মল ভলিউম উইদিন দ্য অ্যাটম। From the data, he also calculated that the radius of the nucleus is about 10 to the 5 times less the radius of atom, ঠিক আছে। তো অ্যাটমের যে রেডিয়াস তার থেকে নিউক্লিয়াসের রেডিয়াস খুবই কম, মানে এই অ্যাটমের মধ্যে নিউক্লিয়াস আছে, ঠিক আছে। তো অ্যাটমের মধ্যে নিউক্লিয়াস আছে, তো অ্যাটমের যে রেডিয়াস নিউক্লিয়াসের মধ্যে যে রেডিয়াস হবে খুবই কম হবে না, 10 to the 5 times লেস হয়, ঠিক আছে। On the basis of this experiment, Rutherford put forward the nuclear model of atom. তো কী বলেছে, which had following features। তো বলেছে দেয়ার ইজ পজিটিভলি চার্জ সেন্টার ইন দ্য অ্যাটম কল নিউক্লিয়াস, মানে অ্যাটমের মধ্যে নিশ্চয়ই পজিটিভ চার্জ থাকবে যাকে নিউক্লিয়াস বলা হয়। নিয়ারলি অল দ্য মাস অফ অ্যাটম রিসাইড ইন দ্য নিউক্লিয়াস। তো সমস্ত মাস অ্যাটমের সমস্ত মাস এর মধ্যে থাকছে। অ্যান ইলেকট্রন রিভলভস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন সার্কুলার পাথ, দ্য সাইজ অফ দ্য নিউক্লিয়াস ভেরি স্মল অ্যাজ কম্পেয়ার টু দ্য অ্যাটম, ঠিক আছে, এটা বলেছে। দেখ এখানে তোর যে মেনলি এখানে এই কথা কিছু মানে বুঝলাম না, এখানে সিম্পলি একদম ফালতু, এটা হয় না। মানে তিনি ভাববি তোর যে তিনি যে এক্সপেরিমেন্টটা করতে গেছে রাদারফোর্ড, তার জন্য মাথায় রাখবি এটা গোল্ড ফয়েল্ডের উপর এক্সপেরিমেন্টটা করেছে, কোন পার্টিকেলের উপর, গোল্ড ফয়েল্ড আলফা পার্টিকেল, গোল্ড ফয়েলের উপর আলফা পার্টিকেল তিনি স্ক্যাটারিং করেছিল। আলফা পার্টিকেল মানে যার মধ্যে হিলিয়াম চার্জ থাকবে। গোল্ড ফয়েলটা কেন নিয়েছিল, কারণ ওটা খুবই পাতলা, এর মধ্যে প্রায় 1000 অ্যাটম ঠিক হয়, ঠিক আছে। আর গোল্ড ফয়েল আর আলফা পার্টিকেলের মধ্যে যে মাস সেটা 4 ইউনিট ডাবল চার্জ হিলিয়াম আছে, ঠিক আছে, বুঝতে পারলি। আর এটা কমপ্লিট, এটা বোঝার দরকার নেই অত। তো তিনি এগুলো এক্সপেরিমেন্ট করার সময় কি দেখলো যে ম্যাক্সিমাম যে আলফা পার্টিকেল সেটা স্ট্রেট লাইন বরাবর চলে যাচ্ছে, ঠিক আছে। সেকেন্ড আর কিছু পার্টিকেলস আছে যেগুলো শুধু ডিফ্লেক্টেড হচ্ছে বাই দ্য ফয়েল স্মল অ্যাঙ্গেলে। তারপরে এখানে সারপ্রাইজিংলি 1 আউট অফ এভরি 12,000 অ্যাপিয়ার টু রিবাউন্ড, মানে দেখা যাচ্ছে যে 12,000 তোর যে পার্টিকেলসের মধ্যে একমাত্র একটা পার্টিকেলস যেটা রিবাউন্ড হচ্ছে, ঠিক আছে, মানে রিটার্ন হচ্ছে, বাদ বাকি তোর হচ্ছে ডিফ্লেক্ট হচ্ছে আর না হলে পাশ দিয়ে চলে যাচ্ছে। দ্বিতীয় রাদারফোর্ড সম্বন্ধে জানলাম, তিনি 1871 সালে 30 আগস্ট জন্মগ্রহণ করেন। তাকে ফাদার অফ নিউক্লিয়ার ফিজিক্স বলা হয় রাদারফোর্ডকে। তো কোশ্চেন এটাও ইম্পর্টেন্ট যে ফাদার অফ নিউক্লিয়ার ফিজিক্স কাকে বলে, রাদারফোর্ডকে। তিনি জন্মগ্রহণ করেন স্প্রিং গ্রুভে, ঠিক আছে। তাছাড়া তিনি ফেমাস ছিলেন কি রেডিও অ্যাক্টিভিটির জন্য আর ডিসকভারি অফ নিউক্লিয়াসের জন্য। নোবেল প্রাইজ পায় 1908 সালে গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টের জন্য, ঠিক আছে। তো তার এক্সপেরিমেন্টের মাধ্যমে এটা দেখেছে, আর তার এক্সপেরিমেন্টের মাধ্যমে তিনি কি বলতে চাইছে যে অ্যাটমের মধ্যে মোস্ট অফ দ্য স্পেস ইনসাইড দ্য অ্যাটম এমটি। তো অ্যাটমের মধ্যে যে স্পেস সেটা পুরো ফাঁকা, কারণ মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল পাস থ্রু দ্য গোল্ড ফয়েল উইদাউট গেটিং ডিফ্লেক্ট, ঠিক আছে। তারপর কিছু পার্টিকেলই আছে যেগুলো ডিফ্লেক্ট হয়েছে, ইন্ডিকেটিং পজিটিভ চার্জ আছে। ডিফ্লেক্টেড হয়েছে মানেই তার মধ্যে পজিটিভ চার্জ আছে, ঠিক আছে। তারপর ভেরি স্মল পার্টিকেলস তোর হচ্ছে আলফা পার্টিকেল আর ডিফ্লেক্টেড 180 ডিগ্রি বরাবর। তারপর এটা দেখেছে যে অ্যাটমের মধ্যে যে নিউক্লিয়াস আছে তার রেডিয়াস 10 to the 5 টাইমস লেস দ্যান রেডিয়াস অফ অ্যাটম, ঠিক আছে। এই যে দেয়ার ইজ এ পজিটিভ চার্জ সেন্টার অ্যাটম নিউক্লিয়াস নিয়ারলি দ্য মাস অফ অ্যাটম রিসাইড ইন দ্য নিউক্লিয়াস, এটা দেখেছে এক্সপেরিমেন্টের মাধ্যমে। ইলেকট্রন রিভলভস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াসের হাত থেকে ইলেকট্রন ঘুরছে, অ্যান্ড দ্য সাইজ অফ নিউক্লিয়াস ইজ ভেরি স্মল কম্পেয়ার টু অ্যাটম, ঠিক আছে। ব্যাকস অফ রাদারফোর্ড মডেল অফ অ্যাটম, ঠিক আছে।
রাদারফোর্ড মডেল অ্যাটমের তোর হচ্ছে ড্রব্যাকস কি, ড্রব্যাকস অফ রাদারফোর্ড মডেল। তো মাথায় রাখবি রাদারফোর্ড মডেলের ড্রব্যাকসটা কি। দ্য রেভলিউশন অফ দ্য ইলেকট্রন ইন এ সার্কুলার অরবিট ইজ নট এক্সপেক্টেড টু বি স্টেবল। তো এটা হচ্ছে কি, ইলেকট্রনের যে তোর হচ্ছে রেভলিউশন সার্কুলার অরবিটে, মানে ইলেকট্রন যে এইভাবে ঘুরছে সেটা কি স্টেবল নয়। এনি পার্টিকেল ইন এ সার্কুলার অরবিট আন্ডারগো অ্যাসিলেশন। তো যে কোনো পার্টিকেল যেটা সার্কুলার অরবিটে ঘুরবে তার মানে কি ওটা অ্যাসিলেশন হবে। অ্যান্ড ডিউরিং অ্যাসিলেশন চার্জ পার্টিকেলস উড রেডিয়েটেড এনার্জি। তো চার্জ পার্টিকেল এনার্জি রেডিয়েট করবে, অ্যান্ড দাস রিভলভিং ইলেকট্রন উড তোর হচ্ছে লস এনার্জি। তো ইলেকট্রন যখন তোর হচ্ছে রিভলভিং হবে তখন এনার্জি লস করবে। ফাইনালি ফল ইন দ্য নিউক্লিয়াস। তো এটা তোর হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে পড়ে যাবে, ঠিক আছে। ইফ দিস ওয়ার সো দ্য অ্যাটম শুড বি হাইলি আনস্টেবল। এর ফলে অ্যাটম তোর হচ্ছে আনস্টেবল হবে। হেন্স ম্যাটার উড নট এক্সিস্ট ইন দ্য ফর্ম দ্যাট উই নো। তারপরে ম্যাটার তোর হচ্ছে এক্সিস্টই হবে না। তো উই নো দ্যাট অ্যাটমস আর কোয়াইট স্টেবল। বোঝা গেল। তো রাদারফোর্ডের এক্সপেরিমেন্টের মাধ্যমে এটা বোঝা গেছে যে অ্যাটম তোর হচ্ছে আর নট স্টেবল নয়, কিন্তু না অ্যাটম স্টেবল। যদি না হতো স্টেবল তাহলে আমরা কি ম্যাটার এক্সিস্টই হতো না, ঠিক আছে। আর যদি স্টেবল না হতো তাহলে কি হতো, যে পার্টিকেলস তো হচ্ছে সার্কুলার অরবিটে ঘুরছে সেগুলো কি অ্যাসিলেশন হবে। অ্যাসিলেশন হলে তোর হচ্ছে চার্জ পার্টিকেল কি তার এনার্জিটা রেডিয়েট করবে, অ্যান্ড যখনই তোর হচ্ছে রিভলভিং করবে ইলেকট্রন উড লস এনার্জি, ফাইনালি ফল ইনটু দ্য নিউক্লিয়াস ইফ দ্য ওয়্যার অ্যান্ড দ্য অ্যাটম শুড হাইলি আনস্টেবল হয়ে যাবে, ঠিক আছে। বোর মডেলস অফ অ্যাটম, ঠিক আছে। এরপর বোর মডেলসের মধ্যে পড়বো। বোর মডেল অফ অ্যাটম, ঠিক আছে। দেখ, ইন অর্ডার টু ওভারকাম দ্য অবজেকশনস রেজড এগেনস্ট রাদারফোর্ড, ঠিক আছে। তো রাদারফোর্ডের বিরুদ্ধে যে অবজেকশনগুলো লাগানো হয়েছিল, ঠিক আছে, সেটা ওভারকাম করার জন্য তোর হচ্ছে কি ওভারকাম করার জন্য নিলস বোর পুট ফরওয়ার্ড দ্য ফলোয়িং পোস্টুলেটস অ্যাবাউট দ্য মডেল অফ অ্যান অ্যাটম। মানে মেন কথা মধ্যে কথা তোমার হচ্ছে রাদারফোর্ডের ড্রবক্স ছিল, তো সেটার জন্য নিলস বোর তোমার যে কী করেছে একটা মডেল নিয়ে এসে, যেমন এখানে বলেছে অনলি সার্টেন স্পেশাল অরবিট নোন অ্যাজ ডিসক্রিট অরবিটস অফ ইলেকট্রনস আর অ্যালাউড ইনসাইড দ্য অ্যাটম। তো এখানে বলেছে অনলি সার্টেন স্পেশাল অরবিটস known as discrete orbits of electron are allowed inside the atom। মানে অ্যাটমের মধ্যে তোর হচ্ছে স্পেশাল অরবিটস আছে যেটাকে ডিসক্রিট অরবিটস বলে, যেটা তোর হচ্ছে অ্যাটমের মধ্যে আছে। তো ইনি এটা বললেন। নেক্সট কি বলেছে, while revolving in discrete orbits the electron do not radiate energy। তো এখানে বলছে যখন রিভলভিং হবে ইন ডিসক্রিট অরবিট, তো এই ডিসক্রিট অরবিটসের মধ্যে যখন রিভলভিং হবে ইলেকট্রন কি এনার্জি রেডিয়েট করবে না, মানে লস করবে না, ঠিক আছে, এটা বলছে। তাহলে প্রথমত বললো তোর হচ্ছে একটা ডিসক্রিট অরবিট আছে, স্পেশাল অরবিট যাকে বলা ডিসক্রিট অরবিট আছে, ঠিক আছে। ডিসক্রিট অরবিট অফ ইলেকট্রন আছে অ্যাটমের মধ্যে। আর দ্বিতীয়ত যখন তোর ইলেকট্রন অরবিটের মধ্যে দিয়ে রিভলভ করবে তখন কোনো এনার্জি রেডিয়েট করবে না, ঠিক আছে। এবার দেখ এখানে কী বলছে, নিল বোর 1885 থেকে 1962, 1885 সালে জন্মগ্রহণ করে। সালে ধর জন্মগ্রহণ করে 1962 সালে মারা যায়। ওয়াজ বর্ন ইন তোর কোপেনহেজেন, ঠিক আছে, কোপেনহেজেনে জন্মগ্রহণ করেন, ঠিক আছে। অ্যান্ড হি ওয়াজ অ্যাপয়েন্টেড প্রফেসর অফ দ্য ফিজিক্স অ্যাট কোপেনহেজেন ইউনিভার্সিটি 1916, অ্যান্ড হি গট দ্য নোবেল প্রাইজ ফর হিজ ওয়ার্ক স্ট্রাকচার অফ অ্যাটম, ঠিক আছে। তাহলে তিনিও নোবেল প্রাইজ পান, ঠিক আছে, নিল বোরস। তো প্রথমত নিল বোরস সম্পর্কে যে মাথায় রাখবি 1885 সালে তার জন্মগ্রহণ হয়, 1885 থেকে 1962 এত বছর তিনি বাঁচেন।
কোথায়? কোপেনহেগেনে জন্মগ্রহণ করেন এবং 85 সালে তার জন্ম হয়। দ্বিতীয়ত তিনি অ্যাপয়েন্টেড হয়েছিল কি? প্রফেসর অফ দ্য ফিজিক্স, তো ফিজিক্সের প্রফেসর হিসেবে কোপেনহেগেন ইউনিভার্সিটি 1916। তিনি নোবেল প্রাইজও পান কিসের জন্য? স্ট্রাকচার অফ অ্যাটম 1922 সালে। তো স্ট্রাকচার অফ অ্যাটমের সঠিক স্ট্রাকচার দেওয়ার জন্য তিনি 1922 সালে নোবেল প্রাইজ পান। আর মাথায় রাখবি এর আগে তোমার যে রাদারফোর্ড যেটা নোবেল প্রাইজ পেয়েছিল সে কিসের জন্য পেয়েছিল? সে পেয়েছিল নিউক্লিয়াসের ডিসকভার জন্য, ঠিক আছে। আর ইলেকট্রনের জন্য জে থমসন। মাথায় রাখবি ব্যাপারগুলো। আর নীল বোর্স পেয়েছে তো যে অ্যাটমের স্ট্রাকচারটা দেওয়ার জন্য, বুঝে গেল? দেখ এখানে কি বলছে, হি গট দ্য নোবেল প্রাইজ ফর হিজ ওয়ার্ক অন দ্য স্ট্রাকচার অফ অ্যাটম 1922, ঠিক আছে। এমন দ্য প্রফেসর বোর্ডস নিউমারাস থিং, 3 অ্যাপিয়ারিং বুকস আর দ্য থিওরি অফ স্পেকট্রা, তারপরে অ্যাটমিক কনস্টিটিউশন অ্যান্ড অ্যাটমিক থিওরি অ্যান্ড দ্য ডেসক্রিপশন অফ নেচার, এগুলো তিনি লিখেছে। তাই দ্য থিওরি অফ স্পেকট্রা অ্যান্ড অ্যাটমিক কনস্টিটিউশন এটা কে লিখেছে? নীল বোর্স। অ্যান্ড অ্যাটমিক থিওরি অ্যান্ড দ্য ডেসক্রিপশন অফ নেচার এটা কে লিখেছে? এটা নিলস বোর লিখেছে। দিস অরবিটস অর শেলস আর কল্ড এনার্জি লেভেল, ঠিক আছে। দিস অরবিটস মানে এই যে অরবিটস অর শেল, মানে এই শেল অর অরবিটসগুলোকে কী বলা হয়? তোর হচ্ছে এনার্জি লেভেল বলা হয়, ঠিক আছে। কী কী শেল আছে দেখ, এটা তোর হচ্ছে নিউক্লিয়াস আছে, তারপর আছে কে শেল, তারপর আছে এল শেল, তারপরে এম শেল, তারপরে এন শেল। তো এখানে তোর হচ্ছে এগুলো শেল আছে, তো 1 2 3 4 টোটালে তোর হচ্ছে 4টে শেল আছে। এই শেলগুলোকে তোর হচ্ছে কি? এনার্জি লেভেল বলা হয়। And orbits or shell are represented by the letter KLMN, তো or the number 1 2 3 4, ঠিক আছে। বুঝতে পারলি? এটা ফার্স্ট শেল তোর হচ্ছে কে, সেকেন্ড এল, থার্ড এম, ফোর্থ এন, ঠিক আছে। এবার দেখ তোর হচ্ছে নিউটন সম্বন্ধে কি বলেছে? ইন 1932 1932 সালে তোর হচ্ছে জেমস শ্যাডউইক, ঠিক আছে। জেমস শ্যাডউইক তো হচ্ছে ডিসকভার দ্য অ্যানাদার সাব অ্যাটমিক পার্টিকেলস হুইচ হ্যাড নো চার্জ অ্যান্ড এ মাস নিয়ারলি যেটা ইকুয়াল টু দ্য প্রোটন, ঠিক আছে। তো মাথায় রাখবি নিউটনের আবিষ্কার যেটা করেছে জেমস শ্যাডউইক, কত সালে? 1932 সালে। তো 1932 সালে তো হচ্ছে জেমস শ্যাডউইক ডিসকভার করেছিল অ্যানাদার সাব অ্যাটমিক পার্টিকেল হুইচ হ্যাড নো চার্জ, মানে যার তোর হচ্ছে কোনো চার্জ নেই, কিন্তু এ মাস মানে একটা মাস আছে যেটা নিয়ারলি ইকুয়াল টু দ্য প্রোটনের মতনই ইকুয়াল হবে, ঠিক আছে। অ্যান্ড ইট ওয়াজ ইভেনচুয়ালি নেম অ্যাজ তোর হচ্ছে নিউটন। অ্যান্ড নিউটন আর প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস অফ অল অ্যাটমস, তো নিউটন কী বলেছে? সরি নিউটন আর প্রেজেন্ট মানে নিউটন যে এই সাব অ্যাটমিক পার্টিকেলসটা নিউটনটা, এটা তোর হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে সমস্ত অ্যাটমই আছে এক্সেপ্ট হাইড্রোজেন ইন জেনারেল, তো হাইড্রোজেন বাদে সব নিউক্লিয়াসের মধ্যে নিউটন আছে। এ নিউটন ইজ প্রেজেন্টেড অ্যাজ এন, দ্য মাস অফ অ্যান অ্যাটম ইজ দেয়ারফর given by the sum of the masses of proton and neutron। তো এখান থেকে কী কী পেলাম? প্রথমত নিউটনকে ডিসকভার করে জেমস শ্যাডউইক, কত সালে? 1932 সালে, ঠিক আছে। আর নিউটন কি প্রত্যেকটা অ্যাটমের মধ্যেই আছে, অ্যাটমের নিউক্লিয়াসের মধ্যে, শুধু হাইড্রোজেনের মধ্যে নেই। রিপ্রেজেন্ট এন দিয়ে রিপ্রেজেন্ট হয় মাস অফ এন অ্যাটম, তো হচ্ছে কী হবে? সাম অফ দ্য মাসেস অফ প্রোটন অ্যান্ড নিউট্রন ইন নিউক্লিয়াস, হয়ে গেল। আরেকটা পয়েন্ট পড়েছিলাম, এটা কি? হ্যাজ নো চার্জ, ঠিক আছে। এটার কোনো নো চার্জ কোনো নেই, কিন্তু মাস এটা ইকুয়াল টু প্রোটনের মাসের সমান হয়।
এবার এখানে বলছে হাউ ইলেকট্রন ডিস্ট্রিবিউটেড ইন ডিফারেন্ট অরবিটস, ঠিক আছে, ডিফারেন্ট অরবিটে কীভাবে ডিস্ট্রিবিউট, দ্য ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রন ইন্টু ডিফারেন্ট অরবিটস অফ অ্যান অ্যাটম সাজেস্টেড বাই বোর বারি, ঠিক আছে, বোর অ্যান্ড বারি। তো দুজনে মিলে তো হচ্ছে এটা সাজেস্ট করে। প্রথমত নীল বোর যেটা হচ্ছে স্ট্রাকচার অফ অ্যাটমের স্ট্রাকচার সম্বন্ধে নীল বোর বলে, ঠিক আছে। আর বোর বারি এই দুজনে মিলে কি বলেছিল, ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রন ইন ডিফারেন্ট অরবিটস। তো ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রনের যে ডিস্ট্রিবিউশন ডিফারেন্ট অরবিটে, ঠিক আছে, কোন অরবিটে কতটা থাকবে এটা সাজেস্ট করছে বোর বারি, ঠিক আছে। যেমন কে শেলে কতটা থাকবে দেখ এখানে, এই যে প্রত্যেকটা শেল আছে, কে শেলে কতটা, এল শেল কতটা, এম শেল কতটা। তো ইলেকট্রনের এই ডিস্ট্রিবিউশনটা বোর বাই দুজনে মিলে সাজেস্ট করছে। তারপরে এখানে কি বলছে দেখ, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন এ শেল ইজ গিভেন বাই দ্য ফর্মুলা, তোর হচ্ছে কি 2n স্কোয়ার, মনে থাকবে, where n is the orbit number or energy level index 1 2 3। কে শেলে তোর হচ্ছে যদি ফর্মুলা পুট করা হয় তাহলে কী হবে, 2 ইন্টু n স্কোয়ার, কে শেল ফার্স্ট সেল তাহলে এখানে কী হবে 2 হয়ে যাবে, এল সেল সেকেন্ড তাই জন্য 2 n স্কোয়ার, সেখানে যেন 2 বসাবে তাহলে এখানে 8, তারপরে 18, তারপরে 32, এইভাবে প্রত্যেকটা সেলে এতটা করে অরবিট হবে। ইলেকট্রন নাম্বার, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন দ্যাট ক্যান বি অ্যাকাউন্টেড ইন দ্য আউটার মোস্ট অরবিট। এবার দেখ কে সেলে এতগুলো ইলেকট্রন ঘুরবে, এতগুলো ইলেকট্রন প্রত্যেকটা সেলে, ঠিক আছে। এটা তোর হচ্ছে কি ডিস্ট্রিবিউশন দিয়েছে, ভালো করে বোঝার চেষ্টা কর, দ্য ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রন ইন ডিফারেন্ট অরবিট। তো ডিফারেন্ট অরবিটে ইলেকট্রনের ডিস্ট্রিবিউশন দিয়েছে, বুঝতে পারি যে কোন অরবিটে কতটা ইলেকট্রন থাকবে। যেমন কে অরবিটে এতগুলো ইলেকট্রন থাকবে, এলে এতগুলো ইলেকট্রন থাকবে, এম এ এতগুলো থাকবে, এনে এতগুলো থাকবে, বোঝা গেল। বাট এখানে আবার বলছে যে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন আউটার মোস্ট সেলে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন হবে 8 ইলেকট্রন আর নট অ্যাকোমোডেট ইন এ গিভেন সেল আনলেস দ্য ইনার সেল আর ফিল্ড। তো এখানে কি বলছে, ইলেকট্রন আর নট অ্যাকোমোডেটেড ইন এ গিভেন সেল আনলেস, যতক্ষণ না ইনার সেল ভর্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই সেলে থাকবে, ঠিক আছে, সেটাই বলেছে। যেমন দেখ এখানে তোর হচ্ছে হাইড্রোজেনের আউটার মোস্ট সেলে তোর হচ্ছে ইলেকট্রন কি একটা হবে, ঠিক আছে। লিথিয়ামের তোর হচ্ছে আউটার মোস্ট সেলে কত হবে, 3টে। তাহলে দেখ কে সেল, বোঝার চেষ্টা কর, এল সেল, কে সেল, এল সেল, এম সেল, এন সেল। তাহলে এখানে কটা সেল আছে, একটা, দুটো, কেন আছে, কে সেলে কটা থাকা উচিত, কে সেলে 2টো থাকা উচিত, এল সেলে কে সেলে 2টোর বেশি থাকবে না, তাই 2টোর বেশি নেয়নি। লিথিয়ামের ইলেকট্রন নাম্বার 3টে, তাহলে লিথিয়ামে যদি ইলেকট্রন নাম্বার 3টে হয় তাহলে এটাকে কীভাবে ডিস্ট্রিবিউট করবে, প্রথমে 2টো তারপরে একটা, তাহলে প্রথমে 2টো এখানে কমপ্লিট করলো কে সেলে, তারপরে এল সেলে অনলি 1 পড়বে, বুঝতে পারি। তা বেরিলিয়ামে তোর হচ্ছে কি 4টে হয় ইলেকট্রন নাম্বার, এটাতে তোর হচ্ছে ইলেকট্রন নাম্বার কটা হবে, 4টে হবে। আবার লিখছি কে এল এম এন, বেরিলিয়ামে তোর হচ্ছে ইলেকট্রন নাম্বার কত, 4টে। তাহলে কে সেলে 2টো পূর্ণ হয়ে গেলো, তাহলে বাকি আর 2টো তো কে সেলে রাখবে না, এল সেলে রাখবে। তারপরে দেখ বোরনে 5টা হয়, তা কে সেলে 2টো, এখানে কটা থাকে, 2টো থাকে, 8টা থাকে, আর কটা 18টা 32টা, 8টা 18টা, আর এখানে কী হবে 32টা হবে না।
এবার দেখ এখানে টোটাল ইলেকট্রন 5টা, তাহলে এখানে 2টো দিলে বাকি 3টে এখানে হবে। এল সেলে 8টা ধরবে, তাহলে ম্যাক্সিমাম যদি যাস এখানে দেখ এখানে 2টো দিয়েছে, বাদ বাকি 1টা 2টো 3টে 4, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, 7 আর 2 9টা, দেখেছিস এল সেলের বেশি যায়নি, এখনও এল সেলই থাকবে, এখনও এল সেলই থাকবে। এবার এম সেলে এসছে, ঠিক আছে, এইভাবে ডিস্ট্রিবিউশন হবে। এবার ভ্যালেন্সি সম্বন্ধে পড়বো। দেখ ভ্যালেন্সি সম্পর্কে পড়বো। এখানে কি বলছে, দ্য ইলেকট্রন প্রেজেন্ট ইন দ্য আউটার মোস্ট শেল অফ অ্যান অ্যাটম ইন নোন অ্যাজ ভ্যালেন্স ইলেকট্রনস, ঠিক আছে। তো ভ্যালেন্স ইলেকট্রন কাকে বলে, দ্য ইলেকট্রন প্রেজেন্ট ইন দ্য আউটার মোস্ট শেল অফ অ্যান অ্যাটম। তো অ্যাটমের আউটার মোস্ট সেলের যে ইলেকট্রন আছে তাকে ভ্যালেন্স সেল বলা হয়, ভ্যালেন্স অফ ইলেকট্রন, ঠিক আছে। তো দেখ এখানে তো হচ্ছে দ্য কম্বাইনিং পাওয়ার অর ক্যাপাসিটি অফ অ্যান এলিমেন্ট ইজ নোন অ্যাজ ভ্যালেন্সি, ঠিক আছে। অথবা ভ্যালেন্সি কাকে বলা হয়, দ্য কম্বাইনিং পাওয়ার অথবা ক্যাপাসিটি অফ অ্যান এলিমেন্ট। তাহলে একটা এলিমেন্টের যে কম্বাইনিং পাওয়ার বা ক্যাপাসিটি তাকে ভ্যালেন্সি বলা হয়। অথবা দ্য ইলেকট্রন প্রেজেন্ট ইন দ্য আউটার মোস্ট সেল অফ অ্যান অ্যাটম আর নোন অ্যাজ ভ্যালেন্স ইলেকট্রন। তো এখানে দেখ ফ্রম দ্য বোর-বারি স্কিম we also know that outermost cell of an atom can accommodate a maximum 8 electron. It was observed that the atom of elements completely filled 8 electron in the outermost cell show little chemical activity. তো ওর কেমিক্যাল অ্যাক্টিভিটি প্রায় থাকেই না, যেটা পুরোপুরি ফিল করে। আদার কম্বাইনিং ক্যাপাসিটি অথবা কম্বাইনিং ক্যাপাসিটি আর ভ্যালেন্সি 0 হয়ে যায়, ঠিক আছে। তো এখানে লেখা আছে ম্যাক্সিমাম ভ্যালেন্সি অফ এনি এলিমেন্ট will be 4. If in the outermost cell of the element is 5, then to find valency we have to subtract 8 from 5, তাহলে এখানে কত হবে 3 হয়ে যাবে। এগুলো দেখ এখানে ভ্যালেন্সি দেওয়া আছে, হাইড্রোজেনে 1 ভ্যালেন্সি 1ই হবে, হিলিয়ামে 2 তো ভ্যালেন্সি কী হবে 0 হয়ে যাবে, 2কে 2 দিয়ে সাবট্রাক্ট করলে কী হবে 0 হয়ে যাবে। তেমনি লিথিয়ামে 3, লিথিয়ামে কী হবে 1 হয়ে যাবে, কারণ 3কে 2 দিয়ে সাবট্রাক্ট করলে 1 হয়ে যাবে। আউটার মোস্ট সেল কে কক্ষে কী হয় ম্যাক্সিমাম 2 হয় না, তাই জন্য। বেরিলিয়ামে তোর হচ্ছে 4, তাহলে ভ্যালেন্সি তোর হচ্ছে কী হবে বেরিলিয়ামে 2 হয়ে যাবে, ঠিক আছে। 2 দিয়ে সাবট্রাক্ট করলে 5 হলে তোর কী হবে 3 হয়ে যাবে। বোরনের তোর হচ্ছে কী হবে 5, দেখ বোরনের 5 হওয়ার জন্য তোর হচ্ছে 3 নিল কেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমাদের কী কী জানলাম একটু আগে, কে সেল, এল সেল, এম সেল, এন সেল। দেখ হাইড্রোজেন কে সেলের মধ্যে পড়বে, কারণ কে সেলে তোর হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন আউটার ইলেকট্রন 2 থাকবে, এটা 8 থাকবে, এটা 18 থাকবে, এটা 32 থাকবে। এবার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, হাইড্রোজেনে 1 যদি হয় তাহলে 2 এর থেকে 1 বাদ দিলে কী হবে 1 হয়ে যাবে। হিলিয়ামে যদি 2 হয় তাহলে ভ্যালেন্সি কী হবে 2 এর থেকে 2 বাদ দিলে 0 হয়ে যাবে না। লিথিয়ামে 3 মানে এল সেলের মধ্যে যাচ্ছে, বোঝার চেষ্টা কর, 2 এখানে দিল, ঠিক আছে, আর বাদ বাকি 1 আসলো, তাহলে 2 তো কমপ্লিট হয়ে গেলো, তাহলে 1 যদি নিই তাহলে 2 সাবট্রাক্ট করলে কী হবে, তাহলে কী হবে 1 হয়ে যাবে না, 2 থেকে 3 সাবট্রাক্ট করলে। বেরিলিয়ামে 4 হচ্ছে, তাহলে এখানেও কী হবে 2 হবে, 4 থেকে 2 সাবট্রাক্ট করবো। বোরনের 5, তাহলে এখানে কী হবে 3 হয়ে যাবে, কারণ 5 থেকে যদি 2 সাবট্রাক্ট করি তাহলে কী হবে 3 হয়ে যাবে। তবে 6 এখান থেকে যদি 2 সাবট্রাক্ট করি তাহলে কত হবে 4 হয়ে যাবে। তারপর দেখ 7,
তো এখান থেকেও যদি এখান থেকে আর 2 সাবট্রাক্ট করা যাবে না, এখান থেকে কি করতে হবে, এখান থেকে 4 সাবট্রাক্ট করতে হবে, কারণ 2 সাবট্রাক্ট করলে কি হচ্ছে 5 হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, এখানে 3 আসবে। বুঝলি ব্যাপারটা? তবে দেখ অক্সিজেনের 8, তাহলে এখানে কি সাবট্রাক্ট করতে হবে, 2 চলে আসবে অক্সিজেনের 8 হলে, কারণ 2 বাদ দিতে হবে, 2 এর পর তোর হচ্ছে কী থাকে, 6 থাকে, তো 6-এর থেকে তুই 4 সাবট্রাক্ট কর, তাহলে কী হবে, 2 হয়ে যাবে না? বোঝা গেল ব্যাপারটা? এটা এইভাবে করতে হবে না, এইভাবে করতে হবে, কারণ কে সেলে কী থাকে, 2 থাকে, এল সেলে তোর হচ্ছে 8টা থাকে, এম সেলে কত থাকে, 18টা থাকে, এন সেলে তোর হচ্ছে 32 থাকে। এবার দেখ হাইড্রোজেনে যদি 1 হয় তাহলে 2 এর থেকে 1 বাদ দিলে কী হবে, 1 হয়ে যাবে, বুঝতে পারি। হিলিয়ামের 2 হয় তাহলে 2 এর থেকে 2 বাদ দিলে 0 হয়ে যাবে। লিথিয়ামের কি তোর হচ্ছে 3, তো এখানে কী হবে, 1 হয়ে যাবে। বেরিলিয়ামের কী হচ্ছে দেখ, বেরিলিয়ামের 2 + 2, তাহলে কী হচ্ছে 2 হয়ে যাচ্ছে। বোরনের 2 + 3, তাহলে কী হবে 3 হয়ে যাবে। কার্বনের 2 + 4, তাহলে কী হবে 4 হয়ে যাবে, 6। বাট ম্যাক্সিমাম ভ্যালেন্সি অফ অ্যান এলিমেন্ট কী হওয়া উচিত, 4 হওয়া উচিত, তো 4-এর বেশি হলে আর হবে না। তো 7 নিলে তোর যে 2 + 5 চলে আসছে, 5 তো নেওয়া যাবে না। তো এবার কি যাব, এবার এই ঘরে যাব, এই ঘরে এল 8 আছে না, তো এবার 8-এর থেকে এই 5 সাবট্রাক্ট করবো, বুঝতে পারলি ব্যাপারটা? এবার 3 হয়ে যাবে। অক্সিজেনের দেখ 8 আছে, তাহলে এখানে 2 + 6 দাঁড়াচ্ছে ডিস্ট্রিবিউশন, এবার এই 8-এর থেকে 6 বাদ দেবো, তাহলে কী হবে 2 হয়ে যাবে ভ্যালেন্সি। ফ্লুরিনের 9, তাহলে 2 + 7, তো এবার দেখ এই 7, তাহলে 8-এর থেকে 7 বাদ দেবো, তাহলে কী হবে 1 হয়ে যাবে। নিয়ন তাহলে কী হচ্ছে 2 + 8, তাহলে এটা পুরো স্টেবল হয়ে যাচ্ছে, নিয়ন 0। সোডিয়াম 2 + 9 মানে 8 + 1, তাহলে কী হবে 1 হয়ে যাবে এটা। ম্যাগনেসিয়ামে তাহলে 2 হয়ে যাবে, অ্যালুমিনিয়ামে 13 হয়ে যাবে। কীভাবে করলাম, 2 + 8 + 3, 13 হয়ে গেল। সিলিকনে তোর হচ্ছে 14, 2 + 8 + 4, ফসফরাসে 15, তো 15-এ এখানে কী আছে দেখ, 15-এ আছে ফসফরাসের 3 ওরা হতে হবে 5, তো এখানে দেখ 2 + 8 + 5, তার মানে কি আসছে, হয় 5 হবে আর না হলে 8 হবে। তাই আবার তোর হচ্ছে 8-এর থেকে এই 5-এর সাবট্রাক্ট করতে হবে, কারণ ভ্যালেন্সি 4-এর বেশি হয় না, তাহলে এখানে কী হবে 3 হয়ে যাবে, হয়ে গেলো। এইভাবে বের করতে হবে ভ্যালেন্সি। তো এটাই এখানে বুঝিয়েছে। এবার অ্যাটমিক নাম্বার আর মাস নাম্বার। অ্যাটমিক নাম্বার কি তোর হচ্ছে ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন অথবা নাম্বার অফ প্রোটন, তাকে অ্যাটমিক নাম্বার বলা হবে, ঠিক আছে। তাহলে অ্যাটমিক নাম্বার তাকে বলা হবে ইলেকট্রন নাম্বার অথবা প্রোটন নাম্বারকে অ্যাটমিক নাম্বার বলা হয়। এটা ডিনোটেড তোর হচ্ছে জেড দিয়ে তোর হচ্ছে ডিনোটেড করা হয়, ঠিক আছে, বুঝলি ব্যাপারটা? তাহলে দেখ অ্যাটমিক নাম্বার কি, নাম্বার অফ প্রোটন নাম্বার বা নাম্বার অফ ইলেকট্রন নাম্বার। প্রোটন নাম্বার বা ইলেকট্রন নাম্বারকে অ্যাটমিক নাম্বার বলা হয়, এটা ডিনোটেড কি দিয়ে, জেড দিয়ে করা হয়, ঠিক আছে। আচ্ছা, মাস নাম্বার তো হচ্ছে কি, মাস নাম্বার প্রোটন প্লাস নিউটনকে মাস নাম্বার বলা হয়। এবার আইসোটোপ সম্বন্ধে জানবো, আইসোটোপ কাকে বলে।
দেখ এখানে তোর তাহলে অ্যাটমিক নাম্বার অফ ইলেকট্রন বা নাম্বার অফ প্রোটনকেই অ্যাটমিক নাম্বার বলা হয়, মাস নাম্বার, প্রোটন নাম্বার আর নিউটন নাম্বার একসঙ্গে, মানে প্রোটনের সাথে নিউটন অ্যাড হলে। নিউটন কি, নিউটন নাম্বার হচ্ছে মাস নাম্বার মাইনাস প্রোটন নাম্বার অথবা ইলেকট্রন নাম্বার। মাসের থেকে প্রোটন অথবা ইলেকট্রন বের করলে নিউটন নাম্বার পাওয়া যাবে। এবার আইসোটোপ সম্পর্কে পাওয়া যায়। দেখ আইসোটোপ কি, ইন নেচার এ নাম্বার অফ অ্যাটম অফ সাম এলিমেন্টস হ্যাভ বিন আইডেন্টিফাইড, ঠিক আছে, হুইচ হ্যাভ দ্য সাম অ্যাটমিক নাম্বার বাট ডিফাইন্ড মাস নাম্বার। তাহলে ইন নেচারে কী হয়, এ নাম্বার অফ অ্যাটমস অফ সাম এলিমেন্ট হ্যাভ বিন আইডেন্টিফাইড। তো যত হচ্ছে সম্পর্কে কী বলে, হুইচ হ্যাভ দ্য সেম অ্যাটমিক নাম্বার বাট ডিফারেন্ট মাস নাম্বার, ঠিক আছে, তাকে আইসোটোপ বলা হবে। যেমন তোর হচ্ছে এটা 1 1 1, এখানে অ্যাটমিক নাম্বার দেখ প্রত্যেকটা সেম আছে, বাট মাস নাম্বার তোর হচ্ছে কি ডিফারেন্ট, মাস নাম্বার ওপরে 1, এটা 2, এটা 3, এটাকে বলা হয় পোর্টিয়াম, এটাকে বলা হয় ডিউটেরিয়াম, এটাকে বলা হয় ট্রিটিয়াম, ঠিক আছে, প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর এটা ট্রিটিয়াম। তো হুইচ হ্যাভ দ্য তোর হচ্ছে কি সেম অ্যাটমিক নাম্বার বা ডিফারেন্ট মাস নাম্বার, তাকে আইসোটোপ বলা হয়। তাহলে আইসোটোপ কাকে বলা হয়, অ্যাটমিক নাম্বার তোর হচ্ছে সেম বাট মাস নাম্বার ডিফারেন্ট, তাকে আইসোটোপ বলে। অ্যান অ্যাটমিক নাম্বার ইচ 1 বাট মাস নাম্বার 1 2 3, আদার সাচ এক্সাম্পলস তোর হচ্ছে কী কী হবে, যেমন কার্বন C6 12, C6 14, তারপর ক্লোরিন তোর হচ্ছে 1735, তারপরে 1737, ঠিক আছে। তো এখান থেকে কোশ্চেন দেয় যে ক্লোরিনের আইসোটোপ কোনটা, সাপোজ এটা দিয়ে দিল, তারপর বললো এর মধ্যে কোনটা ক্লোরিনের আইসোটোপ। তো আইসোটোপ দেখ এখানে তোর হচ্ছে অ্যাটমিক নাম্বার তোর হচ্ছে 17Cl, আইসোটোপ মাস নাম্বার 35 আর একটা 37, তো এরা 6C, তো এখানে দেখ 14 আর এখানে 12, ঠিক আছে, মাস নাম্বার, বুঝতে পারলি। তো এখানে কী বলছে, অন দ্য বেসিস অফ দিস এক্সাম্পল আইসোটোপস আর ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাটমস অফ দ্য সেম এলিমেন্ট, ঠিক আছে। তারপরে আবার কী বলছে, অন দ্য বেসিস অফ দ্য এক্সাম্পল আইসোটোপস আর ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাটমস অফ দ্য সেম এলিমেন্ট, তো এলিমেন্ট তো সেম, হাইড্রোজেন অ্যান্ড হ্যাভিং দ্য সেম অ্যাটমিক নাম্বার বাট ডিফারেন্ট মাস নাম্বার। তো এইভাবে আইসোটোপ বুঝতে হবে, যেমন 3 আইসোটোপ হাইড্রোজেনের সেম হয়, যেমন প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, প্রত্যেকে হাইড্রোজেন এবং অ্যাটমিক নাম্বার সেম বাট মাস নাম্বার ডিফারেন্স, বুঝতে পারি। তারপরে দেখ মেনি এলিমেন্টস কনসিস্ট অফ এ মিক্সচার অফ আইসোটোপস, ঠিক আছে। তো মেনি এলিমেন্টস তোর হচ্ছে কনসিস্ট অফ এ তোর হচ্ছে মিক্সচার অফ আইসোটোপস, ঠিক আছে। তো অনেক এলিমেন্টের তোর হচ্ছে কি আইসোটোপ তোর হচ্ছে মিক্সচার হয়। তো মেনি এলিমেন্টস যেগুলো তোর হচ্ছে কনসিস্ট অফ এ মিক্সচার অফ আইসোটোপ, তোর হচ্ছে ইচ আইসোটোপ অফ অ্যান এলিমেন্ট ইজ তোর হচ্ছে পিওর সাবস্টেন্স। তো কী বলেছে দেখ, মেনি এলিমেন্টস কনসিস্ট অফ এ মিক্সচার অফ আইসোটোপ, তো অনেক এলিমেন্টস আছে যেগুলো তোর হচ্ছে কি কনসিস্ট অফ এ মিক্সচার অফ আইসোটোপ, তো আইসোটোপের তোর হচ্ছে মিক্সচার থাকে। ইচ আইসোটোপ অফ অ্যান এলিমেন্ট ইজ পিওর সাবস্টেন্স। The chemical properties of isotopes are similar but their physical properties different. যেমন ক্লোরিন অকার ইন নেচার ইন 2 isotopes forms, ঠিক আছে। একটু আগে যেটা দেখলাম তোর আইসোটোপ, ক্লোরিনের কী কী ছিল আইসোটোপস, ক্লোরিন তোর হচ্ছে 1735 1737, তো ক্লোরিনের তোর হচ্ছে দুটো আইসোটোপ আছে। তো এদের কেমিক্যাল প্রপার্টিস তোর হচ্ছে কি সেম কেমিক্যাল প্রপার্টিস, বাট ফিজিক্যাল প্রপার্টিস তোর হচ্ছে কি ডিফারেন্ট, ঠিক আছে। তো সেটাই বলেছে মেনি এলিমেন্টস কনসিস্ট অফ এ মিক্সচার অফ আইসোটোপস অ্যান্ড ইচ আইসোটোপস তোর হচ্ছে কি ইজ পিওর সাবস্টেন্স দিয়ে তৈরি। ক্লোরিন অকার ইন নেচার 2 আইসোটোপ ফর্মস, মাসেস তোর হচ্ছে 35 37 ইউ, রেশিও তোর হচ্ছে 3:1, ঠিক আছে। কীভাবে বের করলো এটা এখানে দিয়েছে। এবার কোশ্চেন ইজ অ্যারাইজ, হোয়াট শুড উই টেক অ্যাজ দ্য মাস অফ ক্লোরিন অ্যাটম, লেট আস ফাইন্ড আউট। কী করে তোমার হচ্ছে মাস পাওয়া গেল।
টু আইসোটোপের যে মাসেস রেশিও 3:1. দ্য এভারেজ অ্যাটমিক মাসেস অফ ক্লোরিন অ্যাটম অন দ্য বেসিস অফ দেয়ার ডেটা। দেখ তোর এখানে কি 75 অ্যান্ড 30 এটা পেয়েছে, তো 35.u। তো বলেছে দ্য মাস, তো এটা মাথায় রাখবি, সিম্পলি এই কোশ্চেন দিয়ে দিতে পারে যে ক্লোরিন অকার্স ইন নেচার ইন দ্য টু আইসোটোপিক ফর্মস, মাস একটা 35u আর একটা 37u, ইন দ্য রেশিও কি 3:1 রেশিওতে মাস। তো থ্রি রেশিও কোনটা হবে, 35u তোর হচ্ছে 3 হবে আর 37u 1 হবে মাস। বোঝা গেল? এবার দেখেন দ্য মাস অফ অ্যান অ্যাটম অফ এনি ন্যাচারাল এলিমেন্ট ইজ টেকেন অ্যাজ দ্য এভারেজ mass of the all naturally occurring atom of that element. If an element have no isotopes, then the mass of its atom would be the same as the proton and neutron in it. তো এখানে কি বলেছে, if an element has no isotope, যদি কোনো এলিমেন্টের আইসোটোপ তোর হচ্ছে কি না থাকে, তাহলে মাস অফ ইস অ্যাটম উড বি দ্য সেম হবে অ্যাটমের মাস, মানে সাম অফ প্রোটন অ্যান্ড নিউট্রনের সাম করলেই সেম হবে, ঠিক আছে। বাট ইফ অ্যান এলিমেন্ট অকার ইন আইসোটোপিক ফর্ম, দেন উই হ্যাভ টু নো দ্য পার্সেন্টেজ অফ ইচ আইসোটোপিক ফর্ম, দেন দ্য এভারেজ মাস ইজ ক্যালকুলেটেড। বোঝা গেল? তার মানে এখান থেকে এমসিকিউ ফর্মের কোশ্চেন আসতে পারে যে যে সমস্ত এলিমেন্টের আইসোটোপ আছে তাদের কি সে সমস্ত এলিমেন্টের মাস আর প্রোটন নিউট্রনের মাসের সমান হয়, অ্যাডিশনের সমান হয়, সাম অফ না সমান হবে না, আর যাদের আইসোটোপ নেই তাদের সমান হবে, সেটা এখানে দিয়েছে। তাহলে এটা কীভাবে বের করতে হবে, এখানে অকাউন্ট সার্টিফিকেট, তাহলে উই হ্যাভ টু নো দ্য পার্সেন্টেজ অফ ইচ আইসোটোপিক ফর্ম, ঠিক আছে। মানে আইসোটোপ যেটা ফর্ম হচ্ছে তার পার্সেন্টেজটা বের করতে হবে। This does not mean that any atom of chlorine has functional mass at the unit. It means that if you take a certain amount of chlorine, it will take both isotopes of chlorine and average mass, তো 35.u মাথায় 35.5 ইউনিট হবে ক্লোরিনের এভারেজ মাস। এবার অ্যাপ্লিকেশন দিয়েছে, সিন্স দ্য কেমিক্যাল প্রপার্টিস অফ অল isotopes of an element are same and normally they are concerned about the taking mixtures, and but some isotopes have special properties which find the useful in various field. Some of them তোর হচ্ছে আর কি হতে পারে, তো দেখ some of them তোর হচ্ছে আর কি হবে, ঠিক আছে। An isotopes তোর ইউরেনিয়াম is used as a fuel in nuclear reactor, তো নিউক্লিয়ার রিয়াক্টরে তোর হচ্ছে ফুয়েল হিসেবে ইউজ হয়, ঠিক আছে, যেটা হচ্ছে 235 আর 237। অ্যান্ড আইসোটোপ কোবাল্ট যেটা ইউজ ইন দ্য ট্রিটমেন্ট অফ ক্যান্সার, তারপর আইসোটোপ আয়োডিন ট্রিটমেন্ট অফ গয়টার। তো মাথায় রাখতে হবে ইউরেনিয়াম কিসের জন্য ইউজ করা, নিউক্লিয়ার রিয়াক্টরে, কোবাল্ট ক্যান্সারের জন্য, আয়োডিন গয়টারের জন্য। এটা তো সিম্পল কোশ্চেন, কারণ এগুলো ইজিলি বোঝা যায়, কোবাল্ট থেকে ক্যান্সার, আয়োডিন থেকে গয়টার, ইউরেনিয়াম থেকে নিউক্লিয়ার রিয়াক্টর। এবার দেখ আইসোবার সম্পর্কে কী বলেছে, টু এলিমেন্ট যেমন ক্যালসিয়াম অ্যান্ড অ্যাটমিক নাম্বার, লেট আস কনসিডার টু এলিমেন্ট ক্যালসিয়াম অ্যাটমিক নাম্বার 20 আর আর্গন অ্যাটমিক নাম্বার তোর হচ্ছে 18, দ্য নাম্বার অফ প্রোটন ইন দিস অ্যাটম ইজ ডিফারেন্ট, ঠিক আছে, বাট দ্য মাস নাম্বার বোথ অফ দিস তোর হচ্ছে 40, দ্যাট ইজ দ্য টোটাল নাম্বার অফ নিউক্লিয়াস in the same in atoms of this pair of the element. Atoms of different elements with different atomic number which have the same mass number are known as isobar. তাহলে আইসোবার কী হবে, অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট থাকবে আর ডিফারেন্ট এলিমেন্টস থাকবে কিন্তু মাস নাম্বার সেম হবে। আর একটা এখানে কী বলেছিল, দ্য টোটাল নাম্বারস অফ নিউক্লিয়াস ইজ দ্য সেম ইন দ্য অ্যাটম অফ দিস পেয়ার অফ এলিমেন্ট। নিউক্লিয়াস মানে কি,
দেখ এখানে তোর হচ্ছে the total number of nucleons is the same in the atoms of the pair of element। মানে এখানে বলতে যাচ্ছে কি, দেখ আইসোবারের এখানে তোর হচ্ছে কী কী সেম হয়। আইসোবারে মেনলি তোর হচ্ছে সেম হয় মাস নাম্বার, আর তাছাড়া ডিফারেন্ট হয় অ্যাটমিক নাম্বার, আর এলিমেন্টও ডিফারেন্ট থাকে। এবার মাস নাম্বার কি, মাস নাম্বার হচ্ছে প্রোটন প্লাস নিউটন, এই দুটো অ্যাডজাস্ট হয়ে মাস নাম্বার হয়। তো এই প্রোটন আর নিউটনের সামকেই যেমন মাস নাম্বার বলে, প্রোটন নিউটনের সামকেই তোমার হচ্ছে নিউক্লিয়াস বলে। তো নিউক্লিয়াস প্রত্যেকটাই তোর হচ্ছে সেম হয়, বোঝা গেল ব্যাপারটা। তাহলে এখানে তোর হচ্ছে দেখ, এখানে তোর হচ্ছে যেমন তোমার হচ্ছে এখানে কিসে বলেছে, এক্সাম্পল দিয়েছে ক্যালসিয়াম আর আর্গন, ক্যালসিয়াম আর আর্গনের কি আইসোবার হয়, ঠিক আছে।